Dear faculty member, colleagues, and students, Assalamu alaikum and very good evening, and welcome everyone to our today's webinar on goiter. Today, we'll be discussing on an important topics. Goiter, important for in clinical practice, in surgical practice as well. At the same time, as well as during exam, it's a very important topic. As short case, লং কেস সাধারণত গয়টার দেওয়া হয় না, বাট এখান থেকে অনেক কিছুই ডাটা ইন্টারপ্রিটেশন থাকতে পারে, আইওইউ হতে পারে, ইন্টারেক্টিভ সেশন, অপারেটিভ সার্জারি, অনেক কিছু কম্পোনেন্ট কিন্তু স্পেসিমেন এখান থেকে অনেক কিছু কোশ্চেন আসতে পারে। সো এটা নাইদার এ শর্ট কেস নট লং কেস, বাট একটা ক্লাসেও আবার এটাকে কমপ্লিট করা ইজ ভেরি ডিফিকাল্ট। মানে সো হিউজ সাবজেক্ট এবং সো হিউজ ডিবেট অ্যান্ড কনফিউশনস অ্যান্ড দ্য আর্গুমেন্ট হিয়ার এক্সিস্ট, সেই শুরু থেকে এখন পর্যন্ত স্টিল গোয়িং অন অ্যান্ড উইল কন্টিনিউ ইন ফিউচার অ্যাজ ওয়েল। সো আর্গুমেন্ট করে এক্সামিনারকে স্যাটিসফাই করতে হবে এই পার্টিকুলারলি পেশেন্ট উইথ দ্য থাইরয়েড প্রবলেমস। Almost every student is expected to have these short cases in the exam. Today we have an expert in this field. It's my pleasure to be here with you all to share our knowledge and expertise on these subjects. Uh, I hope by the end of the discussions, you will have a very good understanding on these important clinical conditions. আজকে আমাদের সিনিয়র ফ্যাকাল্টিরা থাকবেন যাদের লাইফ টাইমে অনেক এক্সপিরিয়েন্স আছে থাইরয়েড ম্যানেজমেন্টের। এট দ্য সেম টাইম আমাদের সঙ্গে ইএনটি অ্যান্ড হেড নেক সার্জন আছেন যারা এখন ফ্রিকুয়েন্টলি ইউজ করেন। I think it will be a very good opportunity for them, students, to interact with him. এবং আমাদের যেগুলো শ্যাডো এরিয়া বা গ্রে এরিয়াস থাকবে সেগুলো হয়তো আজকে ক্লিয়ার হয়ে যাবে। সো থ্যাংক ইউ অল ডিয়ার স্টুডেন্টস টুডে টুডে ইন দিস সেশনস। আমাদের যারা ফ্যাকাল্টি আছেন তারা কিন্তু এখানে থাকেন, কষ্ট করছেন, সময় দিচ্ছেন ফর ইউ, তোমাদেরকে নলেজটা দেওয়ার জন্য। আই হোপ ইউল এনজয় দ্য সেশন অ্যান্ড উইল হ্যাভ এ ভেরি ওয়ান্ডারফুল টাইম উইথ আস। যতটুকু পারবে ততটুকু ইন্টারাক্টিভ থাকতে, যতটুকু মানে ট্রাই করবে কোশ্চেন সরাসরি করতে। সো ইউর অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ অল ওয়েলকাম ইন দিস ওয়েবিনার। আর এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে, যত বেশি পার্টিসিপেট করবে তত বেশি নিজেদেরকে স্ট্রং করতে পারবে। সো এই নাম্বারে তোমাদের নামটাকে এনরোলমেন্ট করো ফর দ্য আপকামিং প্রেজেন্টেশন, এদের শর্ট কেস অর দ্য লং কেস। এখানে যেমন আজকে আমরা অনেক কিছুই শিখবো, অনেক কিছুই জানবো ফ্রম আমার ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন খুবই ফ্রেন্ডলি, এখানে ভুল করে কিছু না, ইভেন এ সিলি কোশ্চেন ইউ ক্যান আস্ক। যারা আছেন সবাই কিন্তু তোমাদেরকে শেখানোর জন্যই। আমাদের কোনো ডিসক্লোজার নেই এই ওয়েবিনারে, বাট যেগুলো ইনফরমেশন আমরা দিয়ে থাকি সাধারণত অনলাইন জার্নালস, গাইডলাইন্স এন্ড সেমিনার্স থেকে। And our today's topic is on goiter. First, there will be a polling, and then there will be a case presentation. Case presentation it's a short case style presentation. Three different type of cases will be there, short cases, and then a question and answer session, comment from the faculty member, and an IOE on thyroidectomy, and brief summary on the take home message of the day. Please put your question in the chat box. Your each and every questions will be answered. সো আর সময় নষ্ট না করে আজকে আমি একটু ফ্যাকাল্টির সঙ্গে পরিচয় করিয়ে দেই। প্রফেসর এস এম খোরশেদ আলম মজুমদার ইজ এ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড। He is a professor of ENT and the head neck surgery. Is a very renowned surgeon in our country, and he is very passionate in managing patient with the thyroid and the goiter. So thank you, Professor Khurshid, for joining us today. I think our student will be immensely benefited from you. And আমি স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন টু প্রফেসর খুরশিদ and make that clear. So, Professor Khurshid, you are welcome. Case presentation. Dr. Rahela Begum, can you hear me? Yes, sir. Am Yes, I audible, sir? yes, you are audible. Good. Introduce yourself and present your case, please. Good evening and assalamu alaikum, everyone. I am Dr. Rahila Begum, Phase A Resident General Surgery, Chittagong Medical College Hospital. Okay, thank you. This Yes, is sir. your case, I think. Yes, sir. Okay. This is my first case. পোলিংটা যায় নাই ক্লোজ করে দেন, ক্লোজ যে ইয়াটা আছে ওটাতে দিলে চলে যাবে স্যার। স্যার ক্লোজ দিলে চলে যাবে মানে আপনার ওখান থেকে, তাই না? হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ আমি গেছি পারে পারে ইয়ে করছি আচ্ছা আচ্ছা, ওকে। আপনার কি সমস্যাটা? আমার এখানে খোলা খোলা। আচ্ছা স্যার, I need screen and attendant to examine the patient to maintain privacy. আচ্ছা
আপনার গলার ফুলো না, আপনি একটু একটা ঢোক দিলেন না, আপনি একটু কাপড়টা নামান দিলেন, আবার একটু ঢোক দিলেন। আচ্ছা, ঠিক আছে। এই ফুলাটা আপনার কতদিন ধরে? না আমার ধরে হচ্ছে 9 মাস ধরে হচ্ছে। এটা কি আস্তে আস্তে বড়ছে নাকি তাড়াতাড়ি? না আস্তে আস্তে বাড়ছে। ব্যথা আছে কিন্তু এখানে? কোনো ব্যথা নেই। ব্যথা নেই। আচ্ছা, এটার জন্য আপনি কোনো ওষুধ খান? কোনো ওষুধ খাচ্ছি না। ওষুধ খান না। আপনার গরম ঠান্ডা কোনটা বেশি অসুবিধা হয়? গরম ওষুধ খেতে। মাসিক কেমন হয় আপনার? মাসে একটা বাচ্চা আছে, বাচ্চাটা আমার কথা হয় না। কতদিন ধরে মাসিক হচ্ছে না আপনার? 9 মাস ধরে মাসিক হচ্ছে না। আচ্ছা, বাচ্চা বুকের দুধ খায়? হ্যাঁ, বুকের দুধ। আমি আপনার একটু পরীক্ষা করে দেখবো, ব্যথা পাবেন না, ব্যথা পেলে আমাকে জানাবেন, আমি তখনই বন্ধ করবো। ঠিক আছে? তুমি মাথাটা সরিয়ে রাখুন একটু। ঠিক আছে মা, আমি এখন আপনার পিছন থেকে পরীক্ষা করে দেখবো আপনার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনি একটা ঢোক দিলেন, আমার বাম হাতের উপর আপনার থুতনিটা দিয়ে একটা চাপ দেন। ঠিক আছে মা? আপনি একটা বড় নিঃশ্বাস নিন। একটু কাপটা একটু দিলেন, বসুন, বসে কাপটা। ঠিক আছে, উপরের দিকে দেখুন, সামনে দিকে আমি এখন, আপনি মাথাটা সোজা রাখবেন, আমার আঙ্গুল যেদিকে যেদিকে যাবে আপনি শুধু চোখ আমার আঙ্গুলটাকে ফলো করবেন, মাথা নাড়বেন না, ঠিক আছে? আমার আঙ্গুলটাকে শুধু ফলো করবেন। হ্যাঁ, আপনার চোখে যদি কোনো ব্যথা হয় অথবা যদি কোনো দুটা দেখেন তাহলে আমাকে জানাবেন, ঠিক আছে? আর চোখে ব্যথা হলে জানাবেন। এখন আঙ্গুলটাকে শুধু ফলো করবেন। আচ্ছা মা, আপনি এখন আপনার হাতটা একটু সামনের দিকে একটু ইয়ে করে দেন, চোখটা একটু বন্ধ করে দেন, চোখটা বন্ধ রাখুন, হাতটা সামনে প্রসারিত করুন। স্যার, আই নিড টু সুইচ অফ দ্য ফ্যান। চোখ বন্ধ, চোখ বন্ধ। অনেক ধন্যবাদ মা, আমাকে পরীক্ষা করে সুযোগ দেওয়ার জন্য। আপনি এখন আপনার কাপড়টা দিন। Okay, thank you, Dr. Rahela, for examining this patient. যদিও তোমার এক্সামিনেশনের আগে আমাদের কতগুলো ইনস্ট্রাকশন হয়তো ছিল না, যার কারণে ইনস্ট্রাকশন গুলো থাকলে আরো বেটার হতো। এটা আমাদের একটা ল্যাকিং, যে কি কি আমরা কি কি বলেছি, যে এটা কি এক্সামিনেশন অফ দ্য নেক অর এক্সামিনেশন অফ দ্য থাইরয়েড অর এক্সামিনেশন কি এক্সামিনেশন। হয়বার তুমি নিজে থেকে করেছো, আমাদের ল্যাকিংসটা ছিল এটাই, যে কোনো ইনস্ট্রাকশন ছিল না। বাট একটা জিনিসের আমরা ধরে নিচ্ছি যে থাইরয়েড এক্সামিনেশনের বা নেক এক্সামিনেশনের জন্য আমরা ফোকাস করেছি আজকে। তো এখানে আমি একটু ফ্যাকাল্টি যারা আছেন ওদের থেকে চাইবো, যে ডক্টর রাহেলা যে এক্সামিনেশনটা আমাদেরকে দেখালো সেখানে তার গুড জেনারেল অ্যাপ্রোচটা ছিল কিনা, ওয়াশিং হ্যান্ডস এটা একটা রাইচুয়াল সে করেছে কিনা, সে কি পেশেন্টকে সামনে এবং পিছনে এক্সামিন করবে এক্সপ্লেন করেছে কিনা, ইনস্পেক্ট করেছে কিনা নেক কেয়ারফুলি, পালপেট ফ্রম দ্য নেক ফ্রম ফ্রন্ট অ্যান্ড ব্যাক এটা সে করেছে কিনা,
and to percuss if necessary and auscultate the neck appropriately and look the signs for hypo and hyperthyroidism, and finally to look for any signs or evidence of malignancy. So probably these are the few points যেটা আমাদের এক্সামিনার থেকে আমরা একটু চাইবো। তো স্যার মার্গভূষণ স্যার। ক্যান্ডিডেটই বলুক না কি কি করে নাই। রাহেলা বলো। স্যার পেশেন্টটা স্যার প্রেজেন্ট করেছিল স্যার নেক সোয়েলিং নিয়ে, যেটা স্যার হচ্ছে রাইট সাইডের নেক সোয়েলিংটা। তো স্যার ওনার হিস্ট্রিটা হচ্ছে সোয়েলিংটা হচ্ছে 9 মাসের। রাহেলা আর তুমি স্যারের কোশ্চেনটা বুঝতে পারো না, মানে স্যার জিজ্ঞেস করছেন যে তোমার কোন স্টেপটা মিস গেছে মনে হয় তোমার। তুমি তো অনেক সুন্দর করেছো, ভালো করেছো, দেখেছো, এক্সামিন করেছো, বাট ইভেন দেন তারপরও কিছুটা আর একটু এর সঙ্গে কিছু রাইচুয়াল অ্যাড হলে হোয়াট ডিড ইউ মিস? মানে কি মিস করেছো? অনেক কিছু দেখিয়েছো তুমি, গুড। স্যার আমি স্যার থাইরয়েডের ফাংশনাল স্ট্যাটাস দেখার জন্য স্যার আই সেন্সার সবগুলো দেখিনি স্যার। স্যার কারণ হচ্ছে যে স্যার আমি যখন পেশেন্টের স্যার পেছন থেকে নেফ্রিগার স্যার এক্সোপথ্যালমাস পাইনি, তখন স্যার আবার আমি সামনে এসে স্যার আমি লিড লেগ এন্ড লিড রিট্রাকশন স্যার দেখেছি। কারণ স্যার যদি পেশেন্ট হাইপার থাইরয়েড হয় তাহলে স্যার লং টার্ম থাইরয়েড হরমোন সিম্পেথেটিক স্টিমুলেশনের কারণে স্যার লিড লেগ ডেভেলপ করে লিবেটার সুপিরিয়র স্টিমুলেশনের কারণে। কিন্তু স্যার যখন আমি পেশেন্টের স্যার লিড লেগ এন্ড লিড রিট্রাকশন কোনোটা পাইনি, তখন স্যার হচ্ছে আমি আর ফার্দার আর স্যার বাকি টেস্ট গুলো করিনি স্যার আইসেন। ওটার আর স্যার এক্সটেনশন কতটুকু? স্যার এক্সটেনশনটা হচ্ছে স্যার রাইট সাইডে স্যার লোয়ার লোবে স্যার, মানে রাইট লোবে স্যার লোয়ার পোর্শনে স্যার ছিল। স্যার সুপ্রাস্টার্নাল নচের স্যার অ্যাবাভে এবং স্যার লোয়ার পোর্শনে ছিল স্যার অ্যাপ্রক্সিমেটলি স্যার 3 সেন্টিমিটার এরকম স্যার। তাহলে মানে স্পেসিফিক্যালি মানে এভাবে এভাবে বললে আরো বেটার হতো না, যে তোমার লোয়ার পার্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ছিল বাট নট এ রেট্রোস্টার্নাল এক্সটেনশন। ওকে, ইয়েস স্যার। এই কথাটি স্পেসিফিক টার্ম মানে এক্সামিনার শুনতে চান। ওকে স্যার বলুন স্যার। এখানে কি ককার্স টেস্ট করা যায় না করা লাগে? স্যার কচাস টেস্ট স্যার আমি করেছিলাম স্যার, পেশেন্টকে স্যার প্রেস করে স্যার ককার না ককার। জি স্যার ককার টেস্ট স্যার। সো স্যার পেশেন্টের স্যার কোনো স্ট্রাইডার ছিল না, ইন্সপিরেশনে স্যার তার কোনো স্ট্রাইডার ছিল না। দরকার আছে কিনা ইউনিলেটারাল সুয়েলিং দেখা থাকে, এটা লাগে না। স্যার যেহেতু লোয়ার পোর্শন আছে স্যার, ট্রাকিয়া ওখানে আছে স্যার, এই কারণে স্যার করেছিলাম। ওটা কি যথেষ্ট বড় সেটা করার জন্য? না স্যার যথেষ্ট বড় না, কিন্তু তবু স্যার কারণ সব স্যার সবটা তো আর ভিজিবল না স্যার। ক্যারোটিড পালসেশন দেখছেন? জি স্যার দেখেছি স্যার, ইকুয়ালি স্যার বাইলেটারালি পালপেবল স্যার। আচ্ছা, তার ভয়েস চেঞ্জ হচ্ছে নাকি? না স্যার ওনার ভয়েস চেঞ্জ নেই স্যার। ইউনিলেটারাল সুয়েলিং এ ভয়েস চেঞ্জ হইতে পারে না, হইতে হবে না। স্যার ইউজুয়ালি স্যার মেলিগনেন্সি ছাড়া স্যার ভয়েস চেঞ্জ হতে পারে না। যদি মেলিগনেন্সি হয় এবং ইউনিলেটারাল যদি স্যার রিকারেন্ট লেনজিয়াল নার্ভ যদি স্যার ইনভলভ হয়, সেই ক্ষেত্রে স্যার হর্সনেস অফ ভয়েস হতে পারে স্যার। কখন ক্রোকি হয়? জি স্যার। স্যার যদি ইউনিলেটারাল রিকারেন্ট লেনজিয়াল নার্ভ স্যার পালসি মানে ইনভলভ হয়, এটা তখন তো স্যার জিজ্ঞাসা করলাম যেটা হইতে পারে কিনা, আপনি তো কিছু ওইভাবে বলেন নাই। স্যার ক্রোকি ভয়েস কখন হয়? স্যার যদি মেলিগনেন্সি যদি হয় তাহলে স্যার ইনভলভ ক্রোকি হতে পারে। ভয়েস, স্যার ওনার ভয়েস স্যার নর্মাল। ক্রোকি হয় কখন? কি ভয়েস স্যার মিক্সিডিমা কি হয়? হাইপোথাইরয়েডিজমে কি হয়? জি স্যার লো পিচ। হ্যাঁ, জি স্যার এই যে হাইপোথাইরয়েডিজম। আপনি যে বললেন যে ম্যালিগনেন্সি ছাড়া হয় না স্যার আমি ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ দুই রকমই হইতে পারে। হ্যাঁ, জি স্যার।
আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওজন ওজন কমছে নাকি তার কখনো? না স্যার, ওজন কমেনি স্যার পেশেন্টের। বাড়ছে? বাড়েও নেই স্যার, পেশেন্ট স্যার ল্যাকটেটিং, তার বাচ্চার বয়স এখন 8 মাস। তো স্যার মানে ওজন নিয়ে স্যার আমাকে কোনো স্যার কমপ্লেন করেননি স্যার। কিন্তু স্যার পেশেন্টের স্যার অ্যামেনেরিয়া আছে লাস্ট 8 মান্থ। উনি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং স্যার 6 মান্থস করেছিল। দেন স্যার আর ইয়ে মানে এখন আর যেহেতু 6 মান্থস পার হয়ে গেছে, পেশেন্ট তো এখন সরি বাচ্চা তো এখন স্যার ফর্মুলা ফিডিংও পাচ্ছে, মানে সাথে অন্য ফিডিংও পাচ্ছে। তারপরে কি তার পিরিয়ড শুরু হয়েছে? না স্যার, পেশেন্ট এখনো স্যার অ্যামেনেরিয়া আছে ইজ ইট নর্মাল? স্যার। স্যার হাইপারথাইরয়েড পেশেন্ট হলে স্যার অ্যামেনেরিয়া হতে পারে স্যার, হাইপোথাইরয়েডিজমে তো ম্যানোরেজিয়া হয়, কিন্তু হাইপারথাইরয়েড পেশেন্টের স্যার অ্যামেনেরিয়া স্যার হয়। আমি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলেন, যে এটা কি নর্মাল কিনা। নর্মালি অ্যামেরিকা কতদিন থাকে? স্যার আফটার আচ্ছা, ডেলিভারি তারপর স্যার আপ টু স্যার 1 ইয়ার পর্যন্ত স্যার অ্যামেনেরিয়া থাকতে পারে স্যার। বলেন যে হ্যাঁ, এটা হতে পারে। এটা জি স্যার। এটা কি ফার্স্ট চাইল্ড? নো স্যার, সেকেন্ড চাইল্ড। এই গ্রোথটা কি প্রেগনেন্সির সময় র্যাপিডলি হয়েছে? জি স্যার, প্রেগনেন্সির সময় স্যার করেছে স্যার। প্রেগনেন্সির র্যাপিড। একদম স্যার লাস্টের দিকে স্যার উনি নোটিস করেছে। ডু ইউ থিঙ্ক দ্য প্রেগনেন্সি হ্যাড সাম এনি এফেক্ট অন ইট? ইয়েস স্যার, প্রেগনেন্সিতে স্যার নর্মালি স্যার টিএইচসি মানে স্যার হিমোগোনাডোট্রপিক হরমোন স্যার, ওটা স্যার টিএসএইচ স্টিমুলেশন হয়, টিএসএইচ স্ট্রাকচার সিমিলারিটির কারণে, এই কারণে স্যার থাইরয়েড এনলার্জ হতে পারে। আর আরেকটা হচ্ছে স্যার যেহেতু বাচ্চারও স্যার রিকোয়ারমেন্ট থাকে, এই কারণে স্যার থাইরয়েড স্যার হাইপারপ্লেসিয়া হয়, ইনক্রিজ রিকোয়ারমেন্ট। ঠিক আছে। ওকে দেন, থ্যাংক ইউ স্যার। মাসুদ করিম, will you ask any question? স্যার আমি যেটা দেখলাম আমি প্রথম একটা মিনিট দেখতে পারিনি। হুম। তারপর আমি যতটুকু বলছি যে এক্সপোজারটা হ্যাঁ। এক্সপোজারটা স্যার আপ টু দ্য মিড চেস্ট হওয়া উচিত ছিল, যদিও আমাদের পার্সপেক্টিভ করা উচিত না বা আমরা পারি না, বাট অ্যাটলিস্ট থিওরিটিক্যালি এক্সামিনারকে তাকে বলতে হবে যে এক্সপোজারটা আপ টু দ্য মিড লেভেল, মিড চেস্ট, নিপল লেভেল। আরেকটা জিনিস স্যার, যখন আমরা বলি কনভেনশনালি ডুব গিলতে বলা, কিন্তু আমি পরীক্ষা নেওয়ার সময় দেখি অনেক এক্সামিনার স্যার ড্রিঙ্ক করতে বলে, গ্লাস রেডি থাকে, পানি রেডি থাকে, হুম। এবং অনেক এক্সামিনার এটা পছন্দ করেন যে একটু ড্রিঙ্ক করবে রুগী, ড্রিঙ্ক করতে বলা, এটা ওনারা পছন্দ করেন, দেন দ্যাট অফ দ্য ডুব গিলা। তাহলে থাইরয়েড মুভস আপ উইথ রেগুলেশন, এটা পানি খাওয়া দিয়ে দেখতে হয়। ও যেটা ট্রেমরটা দেখলো, এটা আমি মনে হয় স্যার আছেন এখানে, স্যার ক্লিয়ার করে দিবেন। চোখ বন্ধ করাটা কি ম্যান্ডেটরি ট্রেমর দেখার সময়? তুমি ফ্যান বন্ধ করলে, কাগজ দিলে, চোখ বন্ধটা কি, আমি জানি না ঠিক এক্স্যাক্টলি এটা সঠিক কিনা, চোখ বন্ধ করতে হবে কিনা, চোখ বন্ধ না করলেও তো ট্রেমরটা এখানে বোঝা যাবে আর কি। হ্যাঁ, একটা হচ্ছে এক্সামিনেশনের শেষে মাথা এখনো দেখতেছি আমরা এক্সপোজড আছে, মাথায় কাপড়টা আবার দিয়ে দিতে হবে। আমি যদি চাদরটা খুলি, চাদরটা আবার দিয়ে দিতে হবে, ড্রেসটা যদি এক্সপোজ করি, আবার ড্রেসটা আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এটা খুব সিম্পল একটা কার্টিসি, আদারওয়াইজ এটা স্যার মাইন্ড করবেন। তাহলে আমি এটা যেন মনে থাকে। আর একটা জিনিস স্যার, এটা স্যারও বলবেন, এটা অবভিয়াসলি দেখে রুগী তো আমার কাছে টক্সিক মনে হচ্ছে না, তাহলে হোয়াই শুড আই গো ফর দ্য টক্সিক সায়েন্স বা টেস্ট? এটা অনেক এক্সামিনার হয়তো এখানে মানে আপত্তি করবেন। আমরা যেহেতু পরীক্ষা নিয়ে কথা বলছি, স্যারও আছেন, সোল অথরিটি আছেন এখানে, তো স্যার হয়তো একটু ক্লিয়ার করবেন। অ্যাপারেন্টলি রুগী দেখে, আমি যদিও জানি না রুগীটা টক্সিক কিনা বা ড্রাগে ইউথাইরয়েড কিনা, কিন্তু আমরা তো টক্সিসিটির কোনো কিছু অ্যাপারেন্টলি পাচ্ছি না। তাহলে আমি টক্সিসিটির সাইনগুলো, হাই সাইনগুলো আমরা দেখবো কিনা। আরেকটা তো বলছেন স্যার, এর কোস্টাল এক্সটেনশন আমরা দেখে বুঝছি কি নাই, বাট এটা মেনশন করে দিলে ভালো। আর যদি থাকে তাহলে কেমনে রেড কোস্টাল এক্সটেনশন বুঝতে পারবো, ক্লিনিক্যালি ইনভেস্টিগেশন, ওগুলো সব চলে আসবে এক্সামিনেশনে বা পরীক্ষায়। এতটুকুই স্যার আমার অবজারভেশন। ওকে দেন, থ্যাংক ইউ। মাসুদ করিম, এটা কি আমরা যখন চোখটা বন্ধ করি মানে ট্রেমরটা দেখার সময়, এটা কি একটু কাট দা ইন্টেনশন ট্রেমর এই ধরনের কিছু একটা টার্ম? এটা আমি ইন্টেনশন ইন্টেনশন ট্রেমর, ওটা যেন না হয় সে কারণে কি চোখটা বন্ধ করা হয়? আমি এটা এক্স্যাক্টলি জানি না স্যার, এটা মাগুর স্যার বলবেন, স্যার চোখ বন্ধ করার দরকার আছে কিনা। আহ, চোখ বন্ধ করার কথা নাই তো। আমার মনে হচ্ছে চোখ বন্ধ লাগবে না স্যার, ওকে। কিন্তু খোলা চোখে দেখা যাবে।
জি। আহ, তখন আমরা সেন্সেশন গুলা দেখি স্যার, যেন রুগী বায়াস না হয়, সেন্সেশন গুলো আমরা চোখ বন্ধ করে দেখি। আরেকটা যে কোশ্চেনটা আসলে মাসুদ করিম, যে একটা টক্সিক সাইন হচ্ছে হ্যাঁ, পেশেন্টের ক্লিনিক্যাল টক্সিসিটি নাও থাকতে পারে, পেশেন্ট মাইট হ্যাভ এ বায়োকেমিক্যাল টক্সিসিটি বা বায়োকেমিক্যালি হাই থাকতে পারে। তো সেই ক্ষেত্রে নট অল, বাট দ্য কিছু ফিচার্স লাইক দ্য পালস রেট অ্যান্ড এক্সোথ্যালমাস, এই দুটো কমন কমন টেস্ট আমার মনে হয়, বা এটা এটা টেস্ট করতে হবে, কারণ এমনিতে নাই, সিমটম নাই, সাইন তো থাকতে পারে। সাইন থাকতে পারে, বায়োকেমিক্যালি হাই লেভেল থাকতে পারে পেশেন্ট, সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেশন, মানে এতটুকু নট অল, যেমন প্রত্যেকটা। আমি দুটো এগ্রি স্যার, আমি পালস আর ওই যে একজোপথ্যালমাস দেখা যেটা নেভজিগার্স, এটা আমি এগ্রি করি। এক্স্যাক্টলি। কিন্তু ফার্দার যেগুলো আছে ওগুলা স্যার আমার মনে হয় যদি এই দুটো অ্যাবসেন্ট থাকে তাহলে আমার মনে হয় দরকার নেই স্যার। ওকে। এই দুইটা করবে স্যার, রুটিনলি করবে। প্রফেসর ইব্রাহিম কি জয়েন করেছেন? ইব্রাহিম। জি, স্যার আমি আসসালামু আলাইকুম। আমি এই মাত্র জয়েন করলাম। তো আমি আনফর্চুনেটলি ফার্স্ট পার্ট মিস করেছি। হ্যাঁ, আচ্ছা, তার এক্সামিনেশনটা মানে দেখোনি, এই তো? না না, আমি জাস্ট 1 মিনিটও হয় জয়েন করছি। আমি খালি ফাইন ট্রিমের কথা শুনছিলাম। আচ্ছা আচ্ছা, এখানে এখানে আমার একটু বক্তব্য আছে। হ্যাঁ শিওর, বলো। ফাইন ট্রিমর যখন দেখি আমরা, তো যদি পেশেন্ট চোখ খোলা রাখে, হুম, ওই ফাইন ট্রিমর হলে সে ইনভলিউন্টারিলি সে ওই ট্রিমরটা কন্ট্রোল করার চেষ্টা করবে, সে স্টিক করে ফেলবে। কাজে ওই সময় ফাইন ট্রিমর বোঝা যায় না। কাজে ফাইন ট্রিমর দেখতে গেলে কিন্তু তাকে চোখ বন্ধ করতে বলতে হবে। একটা ফাইন পিস অফ পেপার তাকে হাতের উপর দিয়ে তাকে বলতে চোখ বন্ধ করেন। তাহলে হবে কি, সে যখন মুভমেন্ট দেখবে না তখন তার ট্রিমরটা এভিডেন্ট হবে। কিন্তু যদি চোখ খোলা রাখতে বলি, সেক্ষেত্রে সে ট্রিমর দেখার পরেই সে ভলেন্টারিলি সে এটাকে চেষ্টা করবে কন্ট্রোল করার জন্য, তখন এই ফাইন ট্রিমরটা দেখা যায় না। কাজে আমরা কিন্তু বলি এটা চোখ বন্ধ করতেই। জি, থ্যাংক ইউ। আর আরেকটা কথা বলি, ককার্স টেস্টটা কখন করি আমরা? সব ক্ষেত্রে ককার্স টেস্ট করার কোনো প্রয়োজন হয় না। যদি লং স্ট্যান্ডিং হিউজ গয়টার যদি হয়, লম্বা সময় ধরে একটা গয়টার আছে, বড় গয়টার, অথবা তার ভয়েস চেঞ্জ যদি থাকে, অথবা যদি পেশেন্ট বলে ডিফিকাল্টিস ইন ডিগ্লুটেশন, সেই ক্ষেত্রে কিন্তু ককার্স টেস্ট করতে হবে, দেখার জন্য যে অ্যাকচুয়ালি তার ট্র্যাকেতে কোনো কম্প্রেশন আছে কিনা। থ্যাংক ইউ। রাত্রে একটা কথা বলে, স্যার ঘুমাতে যে কোনো একটা কাতে ঘুমালে পেশেন্টের একটু অবস্থা। ডেফিনেটলি এই সিমটমস যদি থাকে অবশ্যই করতে হবে আমাদেরকে। জি, আচ্ছা, ঠিক আছে। প্রফেসর ইব্রাহিম, মানে স্যার আরেকটা কনফিউশন যে ক্রিয়েট করলো সেটা হচ্ছে টক্সিক সিমটমটা পেশেন্টের, যে আমরা যে ক্লিনিক্যাল এক্সামিনেশনটা দেখবে অনলি কি পালস অ্যান্ড দ্য এক্সোথ্যালমাস, তারপরে ফার্দার প্রসিড করবে, অথবা মানে সবগুলো টেস্টই? জি, এখানে এখানে হলো ক্লিনিক্যাল জাজমেন্টের ব্যাপার আছে। যখন একটা রুগী টক্সিক পেশেন্ট যখন আসে, ইউজুয়ালি প্রাইমারি টক্সিকোসিসে আই সাইনগুলো বেশি পাওয়া যায়। এটা রুগীকে দেখলেই প্রথমে বোঝা যায়। এটা তো একটা জাজমেন্টের ব্যাপার, যে যখন দেখবে রুগীটাকে একটা স্টিয়ারিং লুকতে তাকিয়ে আছে, স্টিয়ারিং লুক মানে সে বা তার ব্লিঙ্কিং হচ্ছেই না বলতে গেলে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখনই সে দেখবে যে লোয়ার স্ক্লেরা ইজ ভিজিবল, ইজ ফার্স্ট সাইন অফ থ্যালামাস। সেকেন্ড, যখন দেখবে যে আপার আইলিডটা ইজ লাইং অ্যাবোভ দ্য লেভেল অফ দ্য লিম্বাস, তখন সেকেন্ড সাইন। তারপরে যখন দেখবে যে এই দুটো সাইন যখন সে পেয়ে যাবে, ডেফিনেটলি দিস পেশেন্ট হ্যাজ গট এক্সোথ্যালমাস, যখন আপার স্ক্লেরা লোয়ার স্ক্লেরা দুটোই ভিজিবল হচ্ছে। তার সাথে অ্যাডিশনালি যে সামনে থেকে লিড রেশন যদি করে, দের ইজ নো হার্ম। কিন্তু এর বেশি করার খুব একটা দরকার নাই। যদি খুব বেশি যদি তার টক্সিক অপথ্যালমাস যদি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তার কিমোসিস থাকবে, তার আরো অনেক কিছু প্রোটেকশন আই বলতে কোয়াইট এভিডেন্ট হয়ে যায় এগুলো। কিন্তু আর্লি স্টেজে যদি সে স্ক্লেরা দেখতে পারে ভিজিবল বিলো দ্য কর্নিয়া, মানে লোয়ার স্কেলে যদি ভিজিবল যদি হয় ফার্স্ট, তারপর যদি আপার স্কেলে যদি ভিজিবল হয়ে যায়, সেক্ষেত্রে এই ক্যান অনলি গো ফর লিড ল্যাগ রিট্রাকশন। আর ওই যে যেটা ওরা করেন, ওই যে ন্যাভিগেটরস মেথড পেশেন্ট থেকে, এটা অবভিয়াস। যদি এর মনেই হয় যে পেশেন্টের আইবল প্রোট্রুডেড হয়ে আছে, দেন হি ক্যান গো ফর দ্য ন্যাভিগেটরস মেথড টু অ্যাসার্টেন অর কনফার্ম হিজ ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এছাড়া আদারওয়াইজ অন্য কোনো পরীক্ষা করার খুব একটা প্রয়োজন হয় না। আর যেগুলো খুব ফ্লোরিড, যেগুলো অথনোপ্লাজি যেগুলো নিয়ে আসে, অনেক কিছু থাকে, অথনোপ্লেজিয়া থাকে, তার কিমোসিস থাকে, অনেক কিছু থাকে, সেগুলো তো আসলে তখন আমরা অনেক কিছু দেখি আমরা। কিন্তু এমনিতেই আর্লি স্টেজে এই এই এনাফ। ও যদি এইটুকু বলতে পারে যে তার স্ক্লেরা ভিজিবল কিনা, তার লিড ল্যাগ বা লিট্রেশন আছে, দ্যাটস অল। এর থেকে বেশি আর করার খুব একটা প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ ওইসব রোগী আমাদের কাছে আসেও না, যে অ্যাডভান্স স্টেজে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কিন্তু একটা ক্লিনিক্যাল জাজমেন্ট ব্যাপার। ওটা কিন্তু আমি সবসময় ওদেরকে বলিও যে একটা রোগী দেখলেই তো বোঝা যায়, স্টারি লুক দিয়ে বসে আছে, স্ক্লেরা ইজ ভিজিবল, হাইপারকাইনেটিক মুভমেন্টস তার আছে, পেশেন্ট ওয়েটিং হচ্ছে তার, হ্যাঁ, অবভিয়াসলি কেস অফ টক্সিক। এটা তো আদার অন্য পরীক্ষা নিরীক্ষা করা হলো, বলে বইতে লেখা আছে, আমরা করতেও পারি, করলে সমস্যা নাই, আর না করলেও সমস্যা নাই, যদি সে ক্লিনিক্যালি সে বোল্ড থাকে, বলতে পারে যে হ্যাঁ আমি এই জন্য তা দেখিনি আর কি। স্যার আমি কি একটা কোশ্চেন করবো স্যার, যেহেতু স্যার এটা নেই শিওর। স্যার নেভ স্যার পিছন থেকে তো স্যার নেভ জিগার্স করে স্যার আমরা এক্সোপথ্যালমাস দেখছি এবং স্যার পেলাম যে পেশেন্টের এক্সোপথ্যালমাস নাই, কিন্তু স্যার লিড লেগ
তো স্যার একটা হাইপারথাইরয়েড পেশেন্ট যদি হয় তাহলে তো স্যার তার সিম্পেথেটিক স্টিমুলেশনের কারণে স্যার লং স্ট্যান্ডিং তাহলে স্যার তার লিড লেগ ডেভেলপ করতে পারে। এবং স্যার আমি যখন স্যার কয়েকবার স্যার তার স্টিমুলেশন দিব তখন স্যার দেখা যাচ্ছে যে স্যার তার লিডটা স্যার আইবলটা স্যার নিচের দিকে চলে মানে ডাউনওয়ার্ড যাচ্ছে বাট লিডটা ফলো করছে না। তো স্যার এটা কি স্যার দেখলে সমস্যা হবে নাকি স্যার দেখবো না? আমি কি আনসার করবো রাহেলা বেগমের আনসার? হ্যাঁ, শিওর। আচ্ছা, একজন তার প্রতিশোধে আই বলতে আছে কিনা, এটা নেভিগেটরস মেথড ছাড়া আরো মেথড আছে। একটা রুগীকে আমি সামনে ওর আই লেভেলে যদি বসে আমি ওকে বলি, ওর মাথায় হাত দিয়ে যদি বলি যে আপনি উপর দিকে তাকান, সিলিং এর দিকে তাকান, এবং তাকানোর পরে যদি দেখি যে তার দের ইজ অ্যাবসেন্স অফ রিঙ্কলিং ইন দ্য ফোর হেড, তারপরে বুঝে নিতে হবে তার প্রোটেকশন তার আইবল আছে। এখানে এখন নেভিগেটরস মেথড করার কোনো প্রয়োজন নেই। কাজে যদি আমার মনে হয় যে তার টক্সিক ফিচার তার আছে, I can see the sclera below, sclera above. I can do the lead leg and lead traction and ask the patient to look at the ceiling and to see the movement of the muscles in the forehead. যদি রিডলিং অ্যাবসেন্ট হয়, দ্যাট ইজ এ ক্লিন সাইন অফ প্রোটেকশন অফ দ্য আইবল। এর জন্য আমাকে পিছনে যেতে হবে কেন, সামনে থেকে করা যায়। বাট ইউল হ্যাভ টু নো দ্য মেথডস ফর দ্য আদার মেথডস অফ ডুইং দিস টেস্ট। Yes. থ্যাংক ইউ। ওকে দেন। গট দ্য আনসার রাহেলা? ইয়েস স্যার। স্যার অ্যাকচুয়ালি স্যার মানে আমরা যেটা শুনেছিলাম মানে স্যার এটার জন্য স্যার যেহেতু আজকে সবাই এখানে আছে স্যার কনফিউশনটা যে যদি স্যার নেভজিগার্স নেগেটিভ থাকে দ্যাট মিন্স আমার সামনের থেকে আর কোনো আই সাইন দেখবো না। বাট স্যার না, থিওরিটিক্যাল এটা এটা স্যার এটা ইট ইজ নট এটা ট্রু। এটা ঠিক না, এই কথাটা ঠিক না। আমি সামনে থেকে সবকিছু দেখতে পারি আমি যদি জানা থাকে। সো আমরা তো আন্ডার গ্রাজুয়েট নাই, বিবিএস লেভেলে আমরা নাই, উই আর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস। কাজে আমাদের কিন্তু থিঙ্কিং, আমাদের অ্যানালাইসিস এবং অবজারভেশনগুলো একটু ডিফারেন্ট হবে, ওদের মতো হবে না কিন্তু। ইয়েস থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। যেগুলি সামনের থেকে দেখা যাবে সেটা তো সামনে থেকে দেখতে হবে। এই সাইনগুলি তো হচ্ছে চোখে দেখার ব্যাপার। জি। আমরা পিছন থেকে ফিল করি এটার ইয়েগুলি, গ্ল্যান্ডের ইয়েগুলি, এগুলি দেখি। শুধুমাত্র একটা জিনিস দেখা হয় যে এটা আই লেভেলটা বেড়ে গেছে কিনা, এটা পিছন থেকে দেখা যায়, এটা সামনে থেকে দেখা যাবে না। জি স্যার। কিন্তু ওই যে লিড ল্যাগ, লিড রিট্রাকশন, এগুলি সবই সামনে থেকে দেখতে হবে। ওকে স্যার। ওটা তো অনেক বেশি হলে পরে দেখা যাবে তখন জি। পিছন থেকে। হ্যাঁ, তখন তো তাহলে এগুলি এমনি পজিটিভ থাকবে, তখন আর দেখার দরকার নেই। কিন্তু এটা সহজে মানুষ মানবে না। এগুলি দেখার পরে তারপরে ওটা দেখা যায় হ্যাঁ এত বেশি বাড়ছে কিনা। এটা 1 2 3 যদি বলি তাহলে 1 2 তে হবে এই দুইটা ইয়ে, লিড ড্রাইভ, লিড ড্রাইভ। তারপরে আপনি ওই পিছন দিকে গিয়ে ওই দুইটা দেখবেন। জি। প্রফেসর খুরশেদ। থ্যাংক ইউ। খুব সুন্দরভাবে ডিসকাশনটা হলো। কিন্তু আমাদের ইএনটিতে আমরা দেখছি প্র্যাকটিসটা, সেটা হলো যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে লং কেস দিয়ে থাকি এবং হ্যাঁ হ্যাঁ। আমাদের এক্সামিনারদের মধ্যে কিছু মতবিরোধ থাকে। মার্গুরু স্যার যেরকম করে বলছেন, আমার মনে হয় 4টা পরীক্ষা করতে কিন্তু যারা প্র্যাকটিস এবং ভালো করে জানে 1 মিনিট লাগে বা ম্যাক্সিমাম 1 মিনিট কয়েক সেকেন্ড লাগে। আমি আমি বিভিন্ন সময় পরীক্ষা নিতে যেয়ে দেখছি কিছু কিছু এক্সামিনার ধরেই রাখে যে এটা করলো না কেন, আর কিছু কিছু এক্সামিনার এটা জাস্টিফাইড হলো কিনা এটা নিয়ে কথা বলে। তবে পরীক্ষা দেওয়ার জন্য বা একাডেমিক্যালি আমি মনে করি যে এই করতে যে এক্সামিনার যদি থামাই দেয় যে তোমার এটা করার দরকার নাই, ইট ইজ বেটার করতে যে এটাতে নেগেটিভ মার্কিং হয় না, কিন্তু না করলে কিন্তু নেগেটিভ মার্কিং হতে পারে। এই যে এটা খুব বেশি সময় লাগে না এবং জাস্টিফাইড ওয়েতে আগাতে গেলে কিছু কিছু এক্সামিনার খুব পজিটিভলি নেয় না, আর সবাই এক্সামিনাররা ফুল টাইম অ্যাটেনশনেও থাকে না। এই মিলিয়ে আমি বরং আমাদের দিক থেকে অ্যাডভাইস থাকে যে সবসময় পরীক্ষাগুলো করে যাবা, এবং তখন আবার কিছু কিছু পজিটিভ পয়েন্ট কিন্তু পাওয়া যায়। এটা একটা। আর একটা জিনিস হলো যে আমরা যে এমনি গেট বিলো দি সোয়েলিং রেট্রোস্টার্নাল এক্সটেনশন নাই, এটা লোয়ার লিমিট ঠিক মতো দেখলো। ডিপ্লিটিং এ আমার মনে হয় আরো ক্লিয়ারলি সবাইকে ভিজুয়ালাইজ করা কিন্তু যে আই এম লুকিং ফর দি লোয়ার লিমিট। পার্ট এবং ইট ইজ নট বিয়ন্ড দি স্টারনাম। এবং এখানে কিন্তু পারকাশনের কথাও আসে যে সবসময় যে এই থাইরয়েডের কন্টিনিউইটি এবং অনেক মোটা হয়ে থাকবে আর হাতে দিয়ে দেখা যাবে তা না। অনেক সময় দেখা যায় যে প্যারাট্রাকিয়াল গাটার দিয়ে এমন ন্যারো হয়ে যায় পরে অনেক বিরাট একটা রেট্রোস্টার্নাল মাস। কাজে আমার মনে হয় রুটিনলি 2টা 3টা টোকা দিয়ে দেখা দরকার যে কোনো মানে পারকাশন, অস্কালটেশন। যারা একটু মোটা তাদের জন্য। হ্যাঁ জি স্যার। আর অস্কালটেশনও
মানে করলে ভালো আর কি, সবাই পছন্দ করে যে এটা করে নিলাম। জি, থ্যাংক ইউ প্রফেসর খোরশেদ। রুটিনটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। জি স্যার। জি স্যার, জি স্যার, জিনিসটা অনেক ধরে রুটিনলি যেভাবে করতে হবে 1 1 2 3 4 5 6 স্টেপ ওয়াইজ, রাইট এটা স্যার। করলে ভালো। আর একটা জিনিস হচ্ছে যে এই শর্ট কেসটা হচ্ছে আপনার এক্সামিনেশন প্রসিডিউরটা দেখার জন্য, তার মানে তো সবগুলি করতে হবে। লং কেসে কিন্তু আপনার জাজমেন্টের হ্যাঁ, ব্যাপার আসতেছে, রাইট। এবং লং কেসে তো আমরা এখনো অবজার্ভ লং কেস করি না। যখন অবজার্ভ করে তখন তো আপনি সেখানে দেখবেন, কিন্তু তখন আপনার সময়ও পাবেন দেখার জন্য, ইয়েও পাবেন। কিন্তু শর্ট কেসে এটা রুটিনলি প্রত্যেকটা জিনিস করে দেওয়াই সবচেয়ে ভালো। জি স্যার, আমি মনে করি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমরা প্রফেসর আজাদ, আমি একটু হ্যাঁ শিওর। পরে পরে রাইট। যেহেতু জয়েন করেছি, ও ক্লিনিক্যাল ডায়াগনোসিস লিখেছে আইসোলেটেড থাইরয়েড নোডুল অফ দ্য রাইট লোব। এটা কি ঠিক আছে? মানে আমি এই টার্মটার সাথে অভ্যস্ত না তো। ও বলেছে আইসোলেটেড থাইরয়েড নোডুল অফ দ্য রাইট লোব। আমাদের আমি জানি না ENT এর প্রফেসর খোরশেদ মজুমদার ওনারা কি ব্যবহার করেন বা এই টার্মটা কোথায় এসছে আমার ঠিক জানা নেই। আমরা তো আসলে সলিটারি শব্দটা বেশি পপুলার আর কি। জি, সলিটারি শব্দটা বেশি পপুলার। ও লিখেছে আইসোলেটেড থাইরয়েড নোডিউল। মানে আইসোলেট কথাটা আমার কাছে নতুন লাগছে, তো আমি বলতে স্যার রাহেলা বলো, রাহেলা বলো। স্যার যে বেলি ল্যাবের স্যার 28 এডিশনে স্যার আইসোলেটেড থাইরয়েড নডিউল স্যার দিয়েছে স্যার। ও ইভেন স্যার যে রুল অফ 12 স্যার ওখানেও স্যার আইসোলেটেড থাইরয়েড নডিউল আর ডমিনেন্ট নডিউল স্যার ওভাবে স্যার এই কারণে আইসোলেটেড থাইরয়েড নডিউল দিয়েছে স্যার। ল্যাব 28, বেলি ল্যাব 28 সলিটারি নম্বর কথাটা কি এডিশনে। নাই? না না, ও বলছে বেলি ল্যাব 28 নম্বর এডিশনে আসছে, তাই? জি স্যার, ইভেন স্যার যে রুল 28 অফ নম্বর 12 তো আমার সামনে খোলা। স্যার যে রুল অফ 12 এর স্যার মেলিগনেন্সির যে স্যার চার্টটা আছে স্যার ওখানেও স্যার উপরে স্যার আইসোলেটেড থাইরয়েড নডিউল দিয়ে স্যার। আচ্ছা, এনিওয়ে, আমরা যেটা বলি এখন বলতে চাই, এখন আমরা এই যে নমেনক্লেচার বলতেই চাই, আমরা বলি ডিসক্রিট থাইরয়েড নডিউল। এই টার্মটা আমরা এখন ইউজ করি, ডিসক্রিট থাইরয়েড নডিউল। আমি জানি না ENT প্রফেসর খোরশেদ মজুমদার ওনারা কি ব্যবহার করেন, কিন্তু একটা নডিউল যদি ক্লিনিক্যালি প্যাপেবল হয়, সিঙ্গেল নডিউল, আমরা ক্লিনিক্যাল বলি ডিসক্রিট থাইরয়েড নডিউল, এটা আমরা বলি এখন। আমি জানি না এই শব্দটা এসছে কোথা থেকে বা এটা আপনারা ইউজ করেন কিনা, বলবেন প্লিজ। হ্যাঁ, ডিসক্রিটও পপুলার টার্ম, কিন্তু এখন ওল্ডেস্ট টার্ম আর কি সলিটারি। সলিটারি। হ্যাঁ, আমরা সলিটারি সবাই যার নডিউল যার বলে মতো আজকাল। ইংরেজি ইম্পোজ করতে চায় আর কি। সলিটারি টার্মটা স্কুলে স্যার খুব মানে ক্ষতি নিতে স্যার। না না, এটাই তো আমরা এখন ব্যবহার তাতে তো করছি। কোনো অসুবিধা ছিল না, হ্যাঁ সেটাই বলছি। আমরা তাই কিন্তু না? এই টার্মটার সাথে অভ্যস্ত, সলিটারি থাইরয়েড নডুল এই শব্দটার সাথে আমরা অভ্যস্ত বেশি। এগুলি সব জায়গাতেই আছে, নিজেদেরকে একটু ইয়ে করার জন্য একটা কিছু ইয়ে করে দিল, এটা তো আসলে জি ঝামেলা হয় অনেক সময়। ঠিক, টার্মিনোলজি গুলো চেঞ্জ হয়ে গেলে ঝামেলা হয় স্যার। হ্যাঁ, যার যেটা পছন্দ হলো, একজনে বলে ডিসক্রিটটাই পছন্দ বেশি, আমি এটাই বলবো। জি। কিন্তু এটা অল দ্য সেম, সলিটারি, ডিসক্রিট, আইসোলেটেড। হ্যাঁ সেটাই স্যার, স্যার। আমরা স্যার আরেকটা পেশেন্ট দেখার পরে আমরা এই দুইটা মানে ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট একসঙ্গে আলোচনা করব। আরেকটা পেশেন্ট আমাদের যেহেতু মানে ইয়েটা নিয়ে একটু একটু কথা হচ্ছিল, এই পেশেন্টের একটা ভেরি আমরা ফেসটাকে কাভার করি নাই জাস্ট ডায়াগনোসিসের কারণে, তো দেখেই একটা ইমপ্রেশন প্রথমে একটা স্টুডেন্টের মাথার মধ্যে চলে আসে। এটাও ডক্টর রাহেলাই একটা আহ, উম, উম, মানে এক্সামিনেশন দেখাচ্ছে। আচ্ছা কুমার, আমি আপনার চিকিৎসক দলের একজন সদস্য, আমি আপনার একটু পরীক্ষা করে দেখবো আপনার সমস্যা হবে। এটা কি সমস্যা না? গলার সমস্যা। ক্যামেরাম্যান ভালো না। আপনি এটা ঢোক দিবেন না? স্যার, আই সাউন্ড নিড কম। স্ক্রিন অ্যান্ড অ্যাটেন্ডেন্ট টু মেনটেন প্রাইভেসি। আপনার কাপড়টা একটু নামাই দিন। আচ্ছা, আপনার এই সমস্যাটা কতদিন ধরে? 5-6 বছর ধরে। এটা কি দ্রুত বড় হচ্ছে নাকি আস্তে আস্তে? ওষুধ খান এটার জন্য কোনো? ডেলি 3 বার করে খাচ্ছেন তার পিছনে। আচ্ছা, আপনার গরম ঠান্ডা কোনটা অসহ্য লাগে? ঠান্ডা বেশি ভালো লাগে। ঠান্ডা বেশি ভালো লাগে। আচ্ছা, আপনার মাসিক হয়? কতদিন ধরে? 20 বছর হয়ে গেছে। আপনার পায়খানা কেমন খুব? ভালো আছে। আচ্ছা, ঠিক আছে মা, আমি আপনার একটু পরীক্ষা করে দেখবো, আপনার ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, আপনার ব্যথা আছে এখন কোনো? আচ্ছা, পরীক্ষা করে দেখবো। আপনার খাবারের সময় খাবার খেতে কোনো ব্যথা হয়? আমি একটু আপনার পিছন থেকে পরীক্ষা করতেছি। হ্যাঁ, সমস্যা নেই। খাবার খেতে কোনো সব ব্যথা পান না? না, নিঃশ্বাস নিতে কোনো কষ্ট হয়? বেশি কষ্ট হয়, নিঃশ্বাসের সমস্যা আছে। আচ্ছা মা, আপনি একটু
এর পানিটা একটু মুখে রাখেন, আমি যখন ঢোক গিলতে বলবো তখন আপনি ঢোক গিলবেন, এখন খেয়েন না, আমি বললে আপনি ঢোক গিলবেন। মাথাটা একটু নামান, আপনি একটু ঢোক গিলেন, খেয়ে ফেলেন পানিটা। আচ্ছা ঠিক আছে মা। মা আপনি একটু আমার হাতে চাপ দেন, থুতনিটা। ঠিক আছে ঠিক আছে, আস্তে আস্তে চাপ দেন। এবার এর দিকে চাপ দেন। ঠিক আছে, আচ্ছা। আপনি একটা বড় নিঃশ্বাস নেন। ঠিক আছে, আর একটা বড় নিঃশ্বাস নেন। মা আপনার চোখে কি কোনো সমস্যা হয়? চোখে দেখতে কোনো সমস্যা হয়? তাই তাই আমি চোখ মারি মারি গেলে হালকা একটু পানি পড়ে, আচ্ছা জব জব আচ্ছা পানি পড়ে, তাই তাই না পড়ে। আচ্ছা ঠিক আছে মা, দেখতেছি। পানি পড়ে না? মা আপনি একটু উপরের দিকে তাকান। ঠিক আছে, আমি এখন আপনাকে একটু সামনের দিকে পরীক্ষা করবো, আপনার হাত দুটো দেখে। এবার হচ্ছে আপনি আপনার মাথাটা সোজা রাখবেন, আমার আঙ্গুলটার দিকে তাকান, আঙ্গুলটাকে শুধু চোখ ফলো করবেন, হ্যাঁ মাথা না রাখবেন, মাথাটা সোজা রাখবেন। এবার এই আঙ্গুলটাকে ফলো করে মাথা নাড়বেন না। অনেক ধন্যবাদ মা। এবার আপনি মাথাটা সোজা রেখে একটু সিলিং এর দিকে তাকান, উপরের দিকে তাকান, মাথা সোজা থাকুন, সিলিং এর দিকে তাকান, উপরের দিকে তাকান, মাথাটা সোজা, হ্যাঁ সিলিং এর দিকে তাকান। ঠিক আছে মা। মা আপনি আমার আঙ্গুলটার দিকে তাকান, আঙ্গুলটার দিকে তাকান। ঠিক আছে মা, দেখি। I need to switch off the fan. হ্যাঁ আপনি এরকম হাতটা এরকম করে ছড়াই দেন, সোজা রাখুন, আঙ্গুলটা ছড়াই দেন, চোখ বন্ধ করে দেন, চোখ বন্ধ। অনেক ধন্যবাদ মা আমাকে সহযোগিতা করার জন্য এবং পরীক্ষা দেওয়ার সহযোগিতা করার জন্য। এই কাপড় ঠিক করে দেন। থ্যাংক ইউ ডক্টর রাহেলা। প্রফেসর ইব্রাহিম। জি, কি বলবো বলেন। দেখেছো তো টোটালটা, মানে হ্যাঁ দেখলাম। তার অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট and রাহেলা, other clinical ritual. Yeah, ও তো রাহেলে নাকি নাকি অন্য কেউ? Rahela, right. না, শি ইজ ভেরি গুড। আমি তো বলি খুব ভালো এক্সিবিশন করেছে। জি। শি হ্যাজ ডান মেনি গুড থিংস। ইউজুয়ালি আমরা এগুলো অনেক সময় মিস করে যাই, কিন্তু সে করেছে। তো দেয়ার আর এরিয়াস অফ সাম ইমপ্রুভমেন্ট। যেমন ফর এক্সাম্পল এই যে পেশেন্টটা কিন্তু এক পর্যায়ে একটু তার ডিস্ট্রেস এবং ডিসকমফোর্ট দেখা যাচ্ছিল, তাই না? এটা কিন্তু অ্যাড্রেস করতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ এই যে বাইরে যে পরীক্ষাগুলো হয় আমাদের, এমআরসিএস পরীক্ষা বা এফআরসিএস পরীক্ষা, এই যে কমিউনিকেশন স্কিলে ওরা দেখে একটা পেশেন্ট যদি ডিসকমফোর্ট ফিল করে বা সে আনকমফোর্টেবল হয়ে যায় বা ডিস্ট্রেস ফিল করে, ওই সময় কিন্তু পরীক্ষাটা থামিয়ে দেওয়া এবং তাকে জিজ্ঞেস করা কি সমস্যাটা হচ্ছে। এটা কিন্তু একটু খেয়াল করতে হবে আমাদেরকে, কেমন এখানে। আর আমরা যখন ওই যে হ্যান্ড এক্সামিনেশন যখন করি, আমি একটু জিজ্ঞেস করতে চাই যে ডক্টর রাহেলা, হোয়াট হ্যাভ ইউ এক্সামিনড
what I try to find out by examining the hand actually. আমরা হাত যে এক্সামিন Sir, করলাম আমরা কি কি দেখেছি আমরা ওখানে? Sir, first I saw the palm. I feel the palm, whether any warm temperature of the palm, and whether it is sweaty or not, and also there is any thickening of the palm. And after that, along with this, I have also seen the nail, because in long-standing goiter there should be nail change. Sometimes there is nail change, and after that, I feel the pulse. Sir. Okay. পালসে আমরা কি দেখেছি? আমরা শুধু কি রেট দেখি আমরা, না আরো কিছু দেখি আমরা পালসে? এইরকম একটা এই Pulse, বয়সের একজন ভদ্রমহিলা, sir, 10 years post menopause, তাই না? 10 no, years post, sir. how old Not she only is? weight, মানে তার বয়স কত হবে? আমাকে 55, আমাকে sir. 55, তো 55, তো এরকম বয়সে আমরা শুধু পালসে দেখবো না আরো কিছু দেখবো আমরা? মানে রেটটাই দেখবো না আরো কিছু দেখি আমরা? আচ্ছা, এনিওয়ে, আমরা যে ফাইন টিউমার দেখলাম, ও বোধহয় শুনতে পাচ্ছে না আমাকে। হ্যালো, আমাকে This শোনা is a যাচ্ছে? factor, and also, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আচ্ছা, জি স্যার। ওই যে একজন চ্যাট বক্সে দিয়েছে রিদম, স্যার, রাইট? আমি পালসেরটা আনসার করবো স্যার। Am I audible, sir? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে এখন। হ্যাঁ, আমরা রেট রিদম দুটোই Yes, দেখি। sir. আমি এনিওয়ে, স্যার আনসার করছি স্যার। মেবি স্যার নেটওয়ার্ক ইস্যু। স্যার রেট দেখবো, রিদম দেখবো স্যার, ভলিউম অফ দ্য পালস, ভলিউম অফ দ্য গুড, ভেরি পালস গুড, স্যার। ভেরি গুড। আচ্ছা, আমরা যে ফাইন টিউমারটা দেখলাম, হ্যাঁ, ফাইন টিউমার দেখার সময় আমরা তো বড় একটা কাগজ দিলাম 2 হাতের উপরে, তাই না? অ্যাকচুয়ালি আমরা চাই যে ছোট ছোট পিস দিতে আর কি, সিঙ্গেল পিস অফ শিট অন অন বোথ দ্য হ্যান্ডস। হ্যাঁ, মানে একটা ডাবল, একটা পুরো একটা শিট পুরো হাতের উপর বিছিয়ে দিলে এমনি ওটা কাঁপতে থাকতে হতো, দুইটা হাত তো সে প্রসারিত করে আছে, তাই না? এই জন্য আমরা বলি ছোট ছোট পিস কাগজ নিয়ে যেতে, একটা Yes, 2 পিস ma'am. কাগজ 2 হাতের উপর দেওয়ার জন্য, তাহলে ভালো বোঝা যায়। আচ্ছা, ইফ ইট ইজ এ কেস অফ সেকেন্ডারি থাইরয়েডটক্সিকোসিস অ্যাজ ইউ হ্যাভ টোল্ড, যে টক্সিক মাল্টিলেটার গোয়াইটার, তাই যদি হয়ে থাকে, এ কি আসলে কোন সাইনগুলো তার বেশি পাওয়া যাবে সেটাকে আমরা ফোকাস করেছি? আর সব কি আমরা দেখেছি এই রোগীটার? কিছু কি বাদ পড়েছে আমাদের? Sir, if this is, তুমি স্যার ফোকাস আমি হার্ট সাউন্ড স্যার ইয়েস, অস্কালটেট করে দিই স্যার। হার্ট সাউন্ড স্যার বাদ দিয়েছে স্যার। আচ্ছা, ওকে, ওটা ওকে আমরা কি ওখানে হ্যালো আসলে হার্ট সাউন্ডটিকে আমরা দেখি না আরো কিছু দেখি আমরা ওখানে? হার্ট সাউন্ড, ফর এক্সাম্পল, ইফ স্যার, মারমার থাকবে স্যার। মারমার পাওয়া যেতে পারে। আচ্ছা, ওকে, আর এনিথিং? স্যার সিস্টোলিক মারমার পাওয়া যাবে স্যার আচ্ছা, পেশেন্টের। মানে আমি যদি হার্ট রেটের কথা বলি, ওটা তো আমি পালসে হাতেই পেয়ে যাচ্ছি, তাই না? পালস রেটটাই আমি দেখে বুঝতে পারি যে তার হার্ট রেট কতটুকু আছে, কিন্তু আরো কিছু আমরা দেখি ওখানে। এনিওয়ে, আচ্ছা, ঠিক আছে, ভালোই হয়েছে, ও ভালো করেছে, থ্যাংক ইউ। জি জি। আহ, তুমি কি একটা হিস্ট্রি দিয়েছো, মানে পেশেন্ট কোনো মেডিকেশন আছে কিনা? Yes, sir. Sir, patient on antithyroid drug, namely, sir, tablet carbimazole. Initially, patient was in maintenance dose, that is 5 milligram 3 times daily from January 2024. But from February 2025, patient is on carbimazole. That is the dose is at morning 3 tablet, at lunchtime 3 tablet, and at night before bed 2 tablets. So total is 40 milligram per day. And along with carbimazole, patient is also in beta blocker, and patient is hypertensive, so she is also in antihypertensive, and also she is taking sedative regularly at night. ওকে, থ্যাংক ইউ প্রফেসর খুরশেদ। থ্যাংক ইউ, সুন্দর প্রফেসর ইব্রাহিম সিদ্দিক। আমার মনে হয়েছে যে পেশেন্ট তো প্রাইমারিলি ওনার চোখ দেখে বা ওনার লুক দেখে বোঝা যাচ্ছে যে উনি থেরাটক্সিক পেশেন্ট, এবং সেকেন্ডারি হলে যে কার্ডিয়াক ইভেন্ট গুলা বেশি ইনভলভ হতো ওরকম কি মনে হয়েছে? আমার তো মনে হয়েছে যেন মানে টক্সিক মাল্টিনোডুলার গয়টার উইথ আই সাইন তো সবগুলোই মনে হয় পজিটিভ। Yes, sir. হ্যাঁ, Even sir, সবগুলোই convergence also, sir. হ্যাঁ, কনভার্জেন্স Loss of convergence. Yes, sir. কনভার্সেন্স অলসো পজিটিভ। এগুলা খুব সুন্দর করে লীলা দেখছে, এবং এটা ঠিক আছে। এখানে অসকালটেশন করে নাই, টক্সিক যেহেতু, এখানে অসকালটেশনটা কিন্তু একদম
একটা ড্রাইভিং ফোর্সের মতো, এটা মিস করলে চেস্ট। স্যার আমি থাইরয়েড ব্লুই দেখেছি তো স্যার, অস্কালটেশন। স্যার যেটা বলছেন কার্ডিয়াক, এই তো? আচ্ছা আচ্ছা, প্রিকর্ডিয়াম স্যার অস্কালটেট করেন, জি স্যার। হ্যাঁ, সেটাই। ঠিক আছে। প্রসিড নাও। আর আমাদের আমাদের আমরা দেখতাম যে আমাদের এরকম যেগুলো অবভিয়াস হয় এগুলাতে একদম টাং পর্যন্ত দেখতে বলে আমাদের ইয়েতে, যে টাং প্রোট্রুড করলে, তা টাং তো আর নিজে চোখে দেখে না, কাজে এখানে ভিজুয়ালাইজেশনের কোনো ইয়ে নেই, এবং এরা সবসময় পজিটিভ হয়, যে টাঙের ট্রেমর গুলা, প্লাস অনেক সময় ফেসিকুলেশনও থাকে, যেমন টাঙের মধ্যে এরকম। না ঠিক আছে, সুন্দর। এবং থাইরয়েডের লোয়ার লিমিট দেখার জন্য এক্সটেন্ড করে ইয়ে করে ইউ হ্যাভ ডান দি রাইট থিং টু রাইট। ফাইন, Thank you, sir. থ্যাংক ইউ। ইনভেস্টিগেশন, স্যার খুশি দিবেন প্রসিড। হ্যাঁ, ইনভেস্টিগেশন, তাহলে আমরা এই পেশেন্টের দুটা পেশেন্টের তো পারপাসফুলি ইনভেস্টিগেট করতে গেলে, যেমন আমরা এই পেশেন্টের টক্সিক যেটা ক্লিনিক্যালি অবভিয়াস, তার কি কি ইনভেস্টিগেশন প্রসিড করবে? রায়লা বলো। First, I will assess the thyroid function status, that is, sir, free T3, free T4, and serum TSH level, thyroid stimulating hormone. And after that, I will look for the, sir, thyroid autoantibodies, that is, sir, anti-thyroid stimulating TSH receptor antibody. And after that, sir, I will also do ultrasound of neck. And Okay, this is your ultrasound and the T3, T4, TSH. yes, sir. You and after medication probably. Yes, sir. Patient is on medication, sir. From January 24, patient is on, sir, medication, carbimazole. মাল্টিনোডুলার গয়টার উইথ সলিড নোডিউলস, এটা হলো কমেন্ট। এই যে নোডিউল গুলো স্পেশালি ইন মাল্টিনোডুলার গয়টার, এখানে একটা জিনিস, সেটা হলো যে এফএনএসি করলে বা আল্ট্রাসোনোগ্রাম করলে এখানে ফিচার গুলা কি পাওয়া যায়, আমরা কি এক্সপেক্ট করি? স্যার আলট্রাসোনোগ্রাফিতে স্যার আমি পেশেন্টের স্যার কম্পোজিশন দেখবো স্যার, থাইরয়েডের স্যার কম্পোজিশন, ইকোজেনিসিটি, শেপ অফ দ্য থাইরয়েড গ্লো, এন্ড অলসো স্যার মাইক্রোক্যালসিফিকেশন, স্যার এগুলো দেখতে পাবো স্যার আলট্রাসাউন্ডে। স্যার যদি স্যার মাইক্রোক্যালসিফিকেশন থাকে এবং যদি স্যার হাইপোইকুইক হয়, এবং স্যার পেশেন্টের যদি স্যার লো মানে নোডিউলটা যদি স্যার ট্রান্সভার্স প্লেনে যদি স্যার লংগিটিউডিনাল ডায়ামিটারটা যদি বেশি হয় কম্পেয়ার টু স্যার লং ওয়াইড টলার যদি হয় কম্পেয়ার টু ওয়াইডার, তাহলে স্যার মানে পেশেন্টের স্যার আলট্রাসোনোগ্রাফি তখন স্যার আমরা টাইরয়েড সিস্টেমে স্যার পয়েন্ট ক্যালকুলেশন করে স্যার প্রত্যেকটা থেকে নিয়ে দেন স্যার আমরা রিপোর্টিংটা করব আলট্রাসোনোগ্রাফিতে। ঠিক আছে। আমরা যে এফএনএসি করব, আল্ট্রাসাউন্ডেড গাইডেড এফএনএসি করলে আমরা কি জিনিসের প্রতি অ্যাটেনশন দেব, এবং নর্মালি এফএনএসি করা আর আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি করার মধ্যে ডিফারেন্সটা কি পাবো? স্যার নর্মাল এফএনএসিটা স্যার হচ্ছে একটা ব্লাইন্ড প্রসিডিউর, সো স্যার স্ট্রাকচার এবং স্যার ভাস্কুলার ইনজুরি হওয়ার স্যার খুব বেশি চান্স থাকে, কিন্তু স্যার এখানে যেহেতু স্যার আলট্রাসোনোগ্রাফিক গাইডেড যদি হয় তাহলে স্যার আমি বাই ভিজুয়ালাইজেশন স্যার আমি তার স্যার স্যাম্পলটা কালেক্ট করতে পারবো, সো ইন দ্যাট কেস স্যার ভাস্কুলার ইনজুরির চান্স স্যার অনেক কম, এবং স্যার আমি স্ট্রাকচার স্যার প্রিজার্ভ করতে পারবো। তোমার এখানে স্পেসিফিক্যালি কিছুটাকে টার্গেট করতে পারবে, যেটা আলট্রাসোনোগ্রাফি তোমার কাছে সাসপিশাস মনে হচ্ছে, they can target that particular. ইয়েস স্যার, টার্গেট করা যায়। এরিয়া স্যার টার্গেট করতে পারবো স্যার। Okay, this is nodular goiter, Bethesda system category 2. Yes, sir. আর কি টেস্ট করবে? Sir, after that, I want to do a sir thyroid scan, radioactive scanning of thyroid, sir. Sir, as there is tier 3 and tier 4, so I want to do a scanning. কেন করবে স্ক্যানিংটা, থাইরয়েড স্ক্যানিং?
স্যার থাইরয়েড স্ক্যানিং এ করে স্যার আমি তখন স্যার তার রেডিওয়েটিন আপটেকটা স্যার আমি ডিটারমিন করতে পারবো, এবং ইজ ইট হট নোডিউল আর কোল্ড নোডিউল স্যার ওটা বুঝতে পারবো স্যার, এবং স্যার ডিস্ট্রিবিউশনটাও স্যার বুঝতে পারবো। এটা দিয়ে স্যার মানে কোন লোবে বেশি ডিস্ট্রিবিউশন এবং কোথায় স্যার ওটাও বোঝা যাবে স্যার। প্রফেসর খুরশিদ? ঠিক আছে, এগুলো অনেকে রুটিনলি করে, কিন্তু যেটা ক্লিনিক্যালি এত অবভিয়াস এবং এটা স্ক্যানিং করাটা এখন আর মানে আমরা আমাদের এই ডিসিপ্লিন থেকে খুব প্রমোট করি না। এবং আচ্ছা, প্রেম সিদ্দিক কি বলেন শুনি। ইব্রাহিম? জি, যেটা আমাদের আমাদের আমেরিকান কলেজের টেক্সট বই আছে, ওখানে কিছু কথা বলা আছে। যেমন এটা যদি টিএইচএস, আমরা তো প্রথমে টিএইচএস করি, কিন্তু এই পেশেন্টে যেহেতু অবভিয়াসলি দেয়ার টক্সিক ফিচার্স দেয়ার, কাজে এখানে T3 T4 টিএইচএস টেক করতে হবে। করার পরে উই শ্যাল হ্যাভ টু গো ফর সোনোগ্রাফি। এখন ইস্যুটা কোথায় আসলো আমাদের, যে ওয়েদার ওয়ে গোয়িং টু ফর, আমি এখানে আটকে গেছি কিন্তু একটা, যে আহ, এই পরীক্ষা করার পরে ওই যে এফএনএসসি করবে নাকি সামনে আগাবো আমরা। আমি কিন্তু আটকে গেছি, আমি স্ক্যানিং স্ক্যানিং নিয়ে কথা বলছিলাম। মানে থাইরয়েড স্ক্যানিং। হুম। আচ্ছা, এখানে এটা এটা ফিলোসফিক্যাল একটা দিক আছে। যদি আমি মনে করি যে এই রোগীটাকে আমি অপারেশন করবো, অ্যাশ গো ফর টোটাল থাইরয়েডেক্টমি, সেখানে থাইরয়েড স্ক্যানিং করার খুব যে একটা রোল আছে, তা আমার কাছে মনে হয় না। বিকজ at the end of the day I am going to remove the whole thyroid gland. এখন যদি এমন যদি হয় যে আমি দেখতে চাই যে এই নোডুলার গয়টারের ভিতরে কোন নোডুলগুলাই হট নাকি আমার ইন্টার নোডুল টিস্যু হট, সেখানে একটা প্রশ্ন থেকে যে যে দেখতে যাওয়ার জন্য আই ক্যান গো ফর থাইরয়েড স্ক্যান। ওটা আমাকে বলে দেবে যে আসলে নোডুলগুলো হট হয়ে আছে, বা কোন একটা পার্টিকুলার লোবের নোডুলগুলো হট হয়ে আছে, নাকি আমার ইন্টারনোডাল টিস্যুটা আমার হট হয়ে আছে। এইটা দেখার জন্য আমি এটা করতে পারি। কিন্তু যদি আমি প্ল্যান করে থাকি যে আই এম গোয়িং ফর টোটাল থাইরয়েডেক্টমি, সেখানে আমার মনে হয় না যে আর এখানে থাইরয়েড স্ক্যান করার খুব একটা প্রয়োজনীয়তা আছে। মানে এটা আমার এটা ফিলোসফিক্যাল একটা দিক। এটা, হ্যাঁ, এটা আসলে কোনো বইপত্রের রেফারেন্স দিয়ে বলতে পারবো না এটা। এটা আমার কাছে আমার মনে হয়। এখন যদি এমন হয় যে টক্সিক থাইরয়েড নোডুল, সলিটারি থাইরয়েড নোডুল যদি হয়, সেই ক্ষেত্রে আমরা হয়তো স্ক্যান করে দেখতে পারি যে ওই নোডুলটি হট নাকি রেস্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ হট। কারণ দ্যাট উইল গিভ বি দ্য প্ল্যান অফ ট্রিটমেন্ট। যদি সলিটারি থাইরয়েড হট যদি হয়, তাই সব টু ফর হেভি থাইরয়েডেক্টমি। আর যদি দেখা যায় না আমার নোডুলটা আমার কিছু না, রেস্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ হাইপার ফাংশন, তখন আমাকে হয়তো টোটাল থাইরয়েডেক্টমি করতে হবে। সেই ক্ষেত্রে হয়তো আমরা রেডিয়েশন স্ক্যানের কথা চিন্তা করতে পারি। আমি জানি না আপনাদের গাইডলাইনটা কি, এটা আমি যেটা বলেছি আমার ফিলোসফিক্যাল পার্সন। এটা এটা কোনো টেক্সট বইতে এরকম দেওয়া নেই এরকম। খোরশেদ? স্ক্যানের কথা অনেক কথা বলা আছে, তারা স্ক্যানের ঠিক কথা আছে। তারা বলেছে যে হ্যাঁ, তারা স্ক্যানের ইন্ডিকেশন তারা আছে। কিন্তু আমি যদি চিন্তা করি এইভাবে যে না, আই এম গোয়িং ফর টোটাল থাইরয়েডেক্টমি, সেখানে আমার তো মনে হয় যে এটা আমি এটা করতে পারি। মেকিং দ্য পেশেন্ট ইউথাইরয়েড বা ইনথাইরয়েড ড্রাগস এন্ড বিটা প্রপার্স, উই ক্যান প্রসিড। আর আমি একটা অ্যাপোলজি করতে চাই একটা জিনিস আমি শেষ করার আগে। রাহেলা, ইউ আর Yes, রাইট। sir. তুমি যে বলেছো আইসোলেটেড থাইরয়েড নোডুল, ইউ আর রাইট। আমি একটু ভুল বলেছি, হ্যাঁ, সরি ফর দ্যাট। আচ্ছা, No, ঠিক sir. আছে। শিখলাম এটা। এই যে স্ক্যানিং এর কথা যখন উঠলো, তখন এই যে স্ক্যানিং এর ছবি দেখা যায়, এটা কিন্তু ক্লিয়ারলি ডিপ্লেটিং যে এটা ইন্টারনোডুলার পার্ট যেগুলা, নোডিউলের ফাঁকে ফাঁকে যে নর্মাল টিস্যু আছে, নোডিউল গুলা হট না। নোডিউল অন্যান্য ইন্টারনোডুলার টিস্যুজ আর হট অ্যান্ড প্রডিউসিং দ্য হরমোন, এটা এটাতে পরিষ্কার। তো এটা দিয়ে আমরা মানে ট্রিটমেন্টে বা পরবর্তী প্ল্যানিং এ কোনো হেল্প আমাদেরকে করবে না। যে সলিটারি একটা নডিউল হট হলে সেটা একটা কথা, কিন্তু এভাবে এটা দিয়ে অতিরিক্ত কোনো বেনিফিট আমরা পাবো না। সেই জন্য আমরা সাধারণত এরকম যেটা টক্সিক এবং ইয়ে দেখা যায় সেগুলোকে ওইভাবে রিকমেন্ড করি না। বাট এটা ঠিক আছে, রুটিনলি কেউ যদি করতে চায়। ওকে। ওকে, then hot investigations you'll advise, Rahila? Sir, radioisotope scanning, sorry, sir, isotope scanning is done. As the patient is on, sir, carbimazole for long duration, sir, I also want to do, sir, complete blood count. ওগুলো করবে রুটিন দেখার জন্য, রিপোর্টটা নেই এখন। ফাইন। তারপরে আর কি করতে চাও? কি বললে একটা অ্যান্টিবডি কি করছিলে? Sir, TSH receptor antibody. সেভ রিসেপ্টর। ওকে, দিস ইজ অ্যান্টিবডি। ওকে, Yes, sir. ক্যান ইউ ইন্টারপ্রেট? Sir, from the report, it indicates that TSH receptor antibody is not raised, so it means it's not autoimmune.
that means it's not Graves' disease, sir, not autoimmune. Okay. So what is your plan now? Sir, after proper preparation of the patient and after counseling of the patient, that means proper preparation. That means the patient, if the patient is in hyperthyroid state, then I will make the patient first euthyroid, and I will do some baseline investigation to see the fitness of the operation, and after that, I will go for total thyroidectomy, sir. এটা তোমার ইনভেস্টিগেশনের মধ্যে তুমি যখন এক্সামিন করবে পেশেন্টের কি রেট্রোস্টেরনাল এক্সটেনশন ছিল বলেছিল কিছু বা Yes, sir. ছিল কিনা Yes, sir. আমার স্যার রাইট সাইডে স্যার আমার মনে হয়েছিল যে স্যার পেশেন্টের স্যার হয়েছিল, সো স্যার ইন দ্যাট কেস স্যার I want to do also sir CT scan of the neck and chest. প্রফেসর ইব্রাহিম আমি রাহেলা, Yes, sir. তুমি অনেক পড়াশোনা করেছো। আচ্ছা, আমাকে একটু বলো তো যে যদি এটা মনে করো থাইরয়েড অ্যান্টিবডি হাই যদি হতো, এটাকে আমাকে ট্রিটমেন্ট, আমার যে প্ল্যানটা সেই প্ল্যানে কোনো হেল্পের হতো নাকি অন্য কোনো কিছুতে আমাকে হেল্প করতো? আমি একটু গাইড করছি তোমাকে যে অ্যাকচুয়ালি যে অ্যান্টিবডিজ গুলো যে আমরা করি, এটাকে আমাদের ট্রিটমেন্ট প্ল্যানিং এ কোনো হেল্প করবে? ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি তা না করে থাকে তাহলে কি জন্য আমরা এগুলো করবো? আমরা এই যে অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডিজ আমরা কেন করি? Sir, if the patient স্যার যদি অটোইমিউন ডিজিজ হয় তাহলে স্যার অ্যান্টিথাইরয়েড যে ড্রাগস গুলো আছে স্যার নরমালি স্যার খুব বেশি স্যার ট্রিটমেন্ট রেসপন্সটা ভালো আসে না অ্যান্টিথাইরয়েড ড্রাগস গুলো দিয়ে, যেহেতু স্যার ওটা অটোনোমাস একটা ইয়ে থাকে স্যার, স্যার ওটা স্যার স্টিমুলেশনটা চলতে থাকে থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি। আর স্যার পেশেন্টের স্যার ইন দ্যাট কেস স্যার আমি তার যদি গ্রেভস ডিজিজ থাকে এবং তার যদি স্যার আই সাইন গুলো যদি প্রমিনেন্ট থাকে সেই ক্ষেত্রে স্যার যেটা স্যার একটা ট্রিটমেন্ট অপশন রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন থেরাপি, স্যার এটা আমি আসলে পেশেন্টকে অফার করতে পারবো না। ইন দ্যাট কেস স্যার আমার তখন স্যার সার্জারিতে স্যার যেতে হবে। আচ্ছা, in the presence of such a large goiter, is it at all possible to give a radiation ablation? নো স্যার, লার্জ কোয়ার্টারে স্যার আসলে স্যার রেডিও আয়োডিন অ্যাবলেশন স্যার স্যার রিকারেন্স হওয়ার চান্সেস স্যার সবচেয়ে বেশি। আচ্ছা, তাহলে রেডিয়েশন অ্যাবলেশন তাহলে কোন ক্ষেত্রে করি আমরা তাহলে সাধারণত? স্যার টক্সিক গোইটার কোন টাইপের আমরা ওখানে রেডিয়েশন অ্যাবলেশনটা ভালো কাজ করবে? যদি টক্সিক নডিউল হয় তাহলে স্যার সিঙ্গেল স্মল সাইজ নডিউল তখন স্যার ভালো আচ্ছা, কাজ করবে। আমাদের তো আরো অনেক পার্টিসিপেন্ট আছে, আমি যতটুকু মনে 169, আমার মনে হয় আরো ওরা তো আনসার করতে পারে। রাহেল খুব ভালো বলছে যে ওরা কিছু বলে কিনা। স্টুডেন্ট ক্যান গিভ আনসার or can ask any question. Any students, please. Sir, after 45 years, family complete. Yes. Okay. তুমি কি তোমার এই পেশেন্টের is there any indication scan Sorry, sir. for Scan, yes, sir. Yes, sir, sir. At first, when sir, I was seeing the tracheal position, the left side easily slipped away. That I thought that there is a right-sided deviation of the trachea, and when I do percussion, I found dullness. So I will do sir CT scan of chest. রাহেল একটু কোশ্চেন শুনো, যে আমি কোশ্চেনটা ছিল যে সিটি স্ক্যান করবে কিনা। হ্যাঁ, তো এই পেশেন্টের কি সিটি স্ক্যান করবে নাকি এক্স-রে চেস্ট উড বি ইনাফ? Sir, CT scan, sir, আমি করবো sir. Why সিটি স্ক্যান? Sir, it's a long-standing, sir, multinodular goiter. So I want to see the sir aerodigestive tract also, and also the sir. Professor Khurshid, about this scan of this patient. হ্যাঁ, এখানে সিটি স্ক্যান আমি তো দেখি অনেকেই করে, কিন্তু আসলে কিন্তু একটা চেস্ট এক্সরে ইজ এনাফ যে এটা কতটুকু গেল, বিকজ এই ইনভেশন মাল্টিনোডুলার লং স্ট্যান্ডিং গয়টার ইজ ভেরি আনলাইকলি টু বি এনি ম্যালিগনেন্সি, এবং এটার কিন্তু এই পুশিং এজটাই ইম্পর্টেন্ট। কাজে কতটুকু গেল, হাউ ফার ইজ দ্য আর্টস অফ অ্যাওর্টা, এবং তার এই অন্যান্য গ্রেট ব্লাড ভেসেল গুলা, এটা দেখার জন্য, এবং ট্রাকিয়া কে কতটুকু কম্প্রেস করছে এটা দেখার জন্য কিন্তু চেস্ট এক্সরে ইনফ্যাক্ট এনাফ ক্লিনিক্যাল ডাটা পাওয়ার জন্য। যদি আমরা কোনো একটা টিউমার
of the thyroid gland, and if we suspect it is to be of malignant variety, তাহলে কিন্তু এটা ভিতর থেকে আনার জন্য এবং ওটা প্ল্যান করার জন্য সিটি স্ক্যান উইল বি ভেরি ইউজফুল। আদারওয়াইজ উই মে ট্রমাটাইজ দি গ্রেট ভেসেলস এন্ড আদার থিংস। Not কাজে এরকম ক্ষেত্রে খুব দরকার নাই। right. Ibrahim, will you make any opinion? না না, খুরশেদ স্যার যা বলেছে ঠিকই আছে। জি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। সো এখন আমরা আসি একটু ওভারঅল তোমার পেশেন্টের করলা, প্রিপারেশন করলা, কাউন্সিলিং করলো, ওকে ঠিক আছে বলছে, বাট ট্রিটমেন্ট প্ল্যান, স্পেসিফিক ট্রিটমেন্ট প্ল্যানিং এ আসি আমরা। Professor Khurshid, you can proceed with the treatment planning of this patient with Rahela. Rahela or any student can give answer. Any student, please. হ্যাঁ, Professor Khurshid, please. ইয়েস, ট্রিটমেন্টের জন্য আমি ওই জিনিসটা আরো একটু এমফেসিস দেবো। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর টুডে। আমি দেখেছি আমরা কাউন্সিলিং নিয়ে মনে হয় আরো একটু কথা বলা দরকার। পেশেন্টকে কি কি জিনিসকে এমফেসিস দিয়ে বুঝিয়ে দিব, কাউন্সিলিং কিভাবে শুরু করব, এই জিনিসগুলো আমার মনে হয় কোন কোন অ্যাসপেক্ট নিয়ে কথা বলবো। আমরা ঠিকমতো কাউন্সিলিং করি না বলে পরবর্তীতে কমপ্লিকেশন না হলেও পেশেন্টের কাছ থেকে অনেক ধরনের, যে এরকম ইভেন্ট সম্পর্কে তো আমাকে আপনি ইনফরমেশন দেন নাই। আস্তে আস্তে কিন্তু আমাদের পেশেন্টরা এখন বেশিরভাগই খুবই সেন্সিটিভ এবং সবাই বুঝতে পারে, এবং আর গুগলের সুবাদে সবাই কিছু কিছু জেনে ফেলে। এই কারণেই আমাদেরকে মনে হয় কাউন্সেলিং, আমি পার্টিকুলারলি দেখছি যে এই কাউন্সেলিং করলাম প্লাস কাগজে লিখেও রাখলাম যে আই হ্যাভ এক্সপ্লেইন দিস থিংস টু ইউ। এটা তো রাহেলা, আমি বলবো যে ট্রিটমেন্টে তো যাব, এর আগে কাউন্সিলিং এ কোন কোন জিনিসগুলো আমরা এমফেসিস দিব? Thank you, sir. Yes, sir. Sir, for counseling, sir, surgery related, sir, first I will counsel the patient about the sir hemorrhage. There could be a chance of reactionary hemorrhage, and also I will counsel about the recurrent laryngeal nerve palsy. আমি আমি একটু একটু থামাই দেবো এখানে, যে আমি একটা পেশেন্টকে কয়দিন আগে বেশ বড় থাইরয়েড, আমি সার্জারি করার পরে কয়েকটা শিক্ষিত ছেলে পেলে আমাকে এসে বলল যে আপনি তো আমাদের কিছু বলেন নাই, আপনি গলাটা কাটলেন কেন? এখন তো থাইরয়েড অপারেশন মুখের ভিতর দিয়ে এন্ডোস্কোপিক্যালিও হয়। কাজেই আমরা মনে হয় এতটুকু পর্যন্ত শুরু করা দরকার যে আমি কিন্তু বাহির থেকে কাটবো এবং এখানে দাগ পড়বে, কেমন কমপ্লিকেশন Next, yes, sir. বলার জন্য। এই জিনিসগুলো কিন্তু আগে ছিল না, এই জিনিসগুলো আগে ছিল না, এবং আমি পরে তো এটা রিজনেবল জবাব দিতে পারি নাই, কেমন। তারপর আমি বললাম যে মানে যা বলছি সেটা ছিল যে এটা তো আমরা কমনলি এরকম করি না, এত বড়টা সম্ভব না, এই কথাও কিন্তু আগে বলি নাই কেন। সেজন্যই আমি একটা দুইটা ইভেন্ট দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে লার্ন করছি অনেক জিনিস পেশেন্টের কাছ থেকেও। যে পেশেন্টের অপারেশনের প্রসিডিউরটা কি হবে, পেশেন্টের কমপ্লিকেশন তো পরে, কেমন, এটা নিয়েও কিন্তু কথা বলার সময় আসছে এখন। এক্স্যাক্টলি, প্লিজ Yes, প্রসিড। sir. স্যার, ফার্স্ট স্যার আমি পেশেন্টকে স্যার কাউন্সেলিং করব যে এই অপারেশনটা আসলে কেন ওনার করানো দরকার, না করলে ওনার কি কি সমস্যা হতে পারে। স্যার এটা এটা বলার পরে দেন স্যার আমি ওনাকে প্রসিডিউরটা এক্সপ্লেন করব, আমি প্রথমে কি করতে, এবং অবশ্যই পেশেন্টের সাথে ওনার রেসপন্সিবল গার্জিয়ান যিনি আছে যিনি ডিসিশন নিবে, এবং পেশেন্টকে পুরো প্রসিডিউরটা এক্সপ্লেন করব যে আমি গলায় এরকম আমার এই দিক থেকে 2 ফিঙ্গার ব্রেথ উপরে আমি একটা ইনসিশন দিব। এটা হচ্ছে যে আমি স্কিন ক্রিজ লাইন বরাবর দিব, কিন্তু মাঝে মাঝে ইনসিশনেরও কিছু কিছু কমপ্লিকেশন থাকে। এটা ইনসিশন হিল হয়ে যাওয়ার পরও কিলোয়েড হতে পারে, হাইপারট্রফিক স্কার হতে পারে, ব্যাড স্কারও হতে পারে। তারপর স্যার পেশেন্টের স্যার এই কসমেসিসের ব্যাপারটা স্যার ভালো করে এক্সপ্লেন করে দিব। দেন স্যার আমি স্যার পেশেন্টকে দেন স্যার আমি স্যার সার্জারি রিলেটেড গুলো স্যার এক্সপ্লেন করব, যে পেশেন্টের ডিউরিং সার্জারি এবং আফটার সার্জারিও কি কি কমপ্লিকেশন হতে পারে। তো স্যার ওগুলো কিছু আমি স্টেপ বলবো স্যার। স্যার থাইরয়েড সার্জারিতে স্যার রিঅ্যাকশনারি হ্যামোরেজ, স্যার থাইরয়েডেক্টমিতে স্যার এটা আমাদের একটা মেজর কনসার্ন। তো স্যার যদি এটা যদি রিঅ্যাকশনারি হ্যামোরেজ যদি হয়, ওটা আমরা কিভাবে কন্ট্রোল করবো এবং কি কি স্টেপ নিতে পারবো সেটা পেশেন্ট পার্টিকে এক্সপ্লেন করব, এবং তাকে এনশিওর করব যে আমরা এটা আসলে ডিল করার জন্য আমাদের দক্ষতা আছে এবং এটা একটা কমন কমপ্লিকেশন হতে পারে। এবং তারপরে স্যার রিকারেন্ট লেনজিয়াল, এবং এই স্যার অপারেশন করার আগে আমি তো অবশ্যই স্যার তার ইনডিরেক্ট লেরিঙ্গোস্কোপি করে ভোকাল কর্ডের পজিশন এবং প্যাসেজটা দেখে নিব। তারপর স্যার আমি যদি তার সব ঠিক থাকে
তাহলে স্যার আমি তার অপারেশন আমি রিকারেন্ট রেঞ্জিয়াল নার্ভ একটা পালসি বা ইনজুরি হতে পারে, এটা চান্স দো রেয়ার, তবু স্যার হতে পারে, সেটা এক্সপ্লেন করব। দেন স্যার হচ্ছে যদি এক্সটার্নাল ব্রাঞ্চ অফ সুপিরিয়র লেরেঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয় তাহলে স্যার হাই পিচ ভয়েস লস হবে স্যার, সিঙ্গার, তারপর স্যার আরো যারা স্যার হাই পিচ ভয়েস ইউজ করে ওনাদের জন্য স্যার এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে এটা হলে কি করা যেতে পারে। এবং যদি এই নার্ভ গুলো ইনজুরি হয় তাহলে আমরা কি করতে পারি, মডার্ন যে টেকনিক গুলো আছে, আমরা কেবল গ্রাফট করতে পারি বা আরো স্যার অ্যানাস্টোমোসিস করতে পারি, এটা স্যার এক্সপ্লেন করব। এবং স্যার পেশেন্টের যদি স্যার হাইপোপ্যারাথাইরয়েডিজম যদি ডেভেলপ করে আফটার সার্জারি প্যারাথাইরয়েড ইনজুরির কারণে, তাহলে স্যার হাইপোক্যালসিয়ামের যে ফিচার গুলো ওগুলো নিয়ে ওদেরকে এক্সপ্লেন করব, যে অপারেশনের 3 থেকে 10 দিন পর বা আরো কিছু সপ্তাহ পর তার যদি টিংলিং অথবা নামনেস অ্যারাউন্ড দ্য ফেস এগুলো আসে তাহলে অবশ্যই যেন আমাদেরকে যায়, এবং তার রিপ্লেসমেন্ট লাগতে পারে। এবং স্যার লাইফ লং তার থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি লাগবে, এটাও স্যার বলতে হবে। এবং স্যার রেগুলারলি তাকে হচ্ছে ফলো আপও আমাদের রাখতে হবে, এটাও স্যার এক্সপ্লেন করবো পেশেন্টকে। খুব সুন্দর, ইউ হ্যাভ টাচ দি পয়েন্টস। কিন্তু এখানে এই যে পেশেন্টের ভয়েসের ব্যাপারে আমরা পার্টিকুলারলি স্পেসিফিক্যালি ওদের প্রফেশন সম্পর্কে জিজ্ঞেস করব। জি স্যার। প্রফেশনাল ভয়েস ইউজার্স, স্পেশালি টিচার্স, এবং কোন ফাঁকে কোন লয়ারের এরকম ঘটনা হয়ে পরে আরো অনেক বিপদে পড়তে হয় অল্প একটু ইয়ে হলো, এবং অপারেশনের পরে কয়েকদিন একটু ভয়েসটা একটু ইয়ে থাকতে পারে, আগে থেকে বলে দিলে ভালো, ক্যালসিয়াম রিপ্লেসমেন্ট লাগতে পারে, বলে দিলে ভালো। কেমন প্রফেশনাল ভয়েস ইউজার্সদের ব্যাপারে যথেষ্ট সতর্ক হওয়া দরকার। উনি স্পিচ কি করেন, থেরাপিটা। মার্কেটিং এ জব করে কিনা। হ্যাঁ, রিকভারির কথা তো ডেফিনেটলি পরে আসবে, কিন্তু আগে পসিবিলিটি গুলা। এবং আমার মনে হয় আমি যেমন একটা জিনিস, আমি প্রফেসর নুরুল আমিন স্যারের সাথে কাজ করছি, তো স্যার একটা ল্যাঙ্গুয়েজে বলতেন যে এই এই ধরনের ঘটনা হতে পারে, আমরা খুব রেয়ারলি দেখি, হয় না, কারণ সবকিছুই হবে হবে বললে পেশেন্টরা সার্জারি করবে না, তখন কোথায় যাবে। কিন্তু পেশেন্টকে অ্যাট দ্য সেম টাইম একটু এশিওরও করতে হবে যে এই ধরনের ইভেন্টের সাথে আহ, এই সার্জারিটা জড়িত। ইভেন পেশেন্টের এটা যে এরকম একটা থাইরয়েড যেটা দেখলাম পরে, যেটা টক্সিক, এটা কিন্তু ট্রাকিয়াল ওয়াল, তারপরে ফ্যারিংসের ওয়াল, ইজোফেজিয়াল ওয়াল, এগুলোর মধ্যেও কিন্তু অম্লপাতে লেগে থাকে। অনেক সময় রিট্রাক্ট করতে যেয়ে আহ, এই যে কেয়ারফুলি পরবর্তীতে হলো পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে যে এটা অনেক সময় যে ফ্যারিংসে একটু ইনজুরি হলো কেউ পেশেন্টের কাছে লুকায়। পেশেন্টের কাছে আমি মনে করি সার্জনরা সব সময় ফেয়ার এবং ক্লিয়ার হওয়া উচিত যে আমাদের এই ধরনের ইভেন্ট এই কারণে হয়েছে। কাজে এগুলো নিয়ে আমার মনে হয় কাউন্সিলিংটা এটা আমাদের এখানে আমরা খুব কম করি, এবং একদম স্ট্রাকচার্ড ওয়েতে করার জন্য প্ল্যান করে এগুলা ঠিক করা দরকার। থ্যাংক ইউ। স্যার আমার একটা কোশ্চেন ছিল শিওর। স্যার, মানে স্যার আফটার থাইরয়েডেক্টমি স্যার এই যে তার এক্সোফথালমাস স্যার এগুলো স্যার নর্মাল হতে স্যার কতদিন সময় লাগবে, বা পেশেন্টকে তো স্যার আমি রেগুলার আই চেক আপ করতেই বলবো অপথলমোলজিস্টের কাছে, কিন্তু স্যার পেশেন্ট আমার কাছে জানতে চাইবে যে এটা কতদিন লাগবে নর্মাল হতে, যেহেতু আমার পেশেন্টই স্যার জানতে চাচ্ছিল আমার কাছে যে আমাকে দেখলে তো সবাই ভয় পায়, এত বড় বড় চোখ, তো আমি অপারেশন করলে এটা কয়দিন পর ঠিক হবে, তো স্যার এটা স্যার আমার। থাইরয়েড, ওই এক্সোপথ্যালমাস সহ থাইরয়েড অপারেশন করলে ইমিডিয়েটলি অনেক সময় আমরা দেখেছি যেটা সাইজ আরো বড় হয়ে যায়। ইভেন থাইরয়েড ডিজিজের কারণে। অ্যাবলেশন দিলে এটা আরো বড় হয়, এবং এই যে রেট্রোস্টার্নাল ফ্যাট জমে, কাজে পেশেন্টকে এটার ব্যাপারেও কিন্তু একদম খুব কারেক্টলি আপনি মেনশন করছেন যে এটা নিয়েও কিন্তু কাউন্সেলিং করা দরকার, যে আপনার এটা যতটুকু আছে ততটুকুর থেকে সামান্য একটু বাড়লেও আস্তে আস্তে নর্মাল অবস্থায় আসবে, রিগ্রেস করবে, এই কথা কিন্তু ঠিক না। ইট উইল নট গো। এবং আপনাকে যদি পরবর্তীতে এটা করতে হয় তাহলে কিন্তু আমরা কিন্তু কিছু সার্জারি করি এগুলার, হয়তো বাই দিস টাইম যে আমরা ইন্টারন্যাজালি আমরা এন্ডোস্কোপিক সার্জারি করি। ম্যাক্সিলারি সাইনাসের ওদিকে কিছু ফ্যাট, মানে নাসাল ক্যাভিটি দিয়ে কিছু ফ্যাট নিয়ে আসলে তখন আমরা একদম মানে ইয়ে করে কমাই দিলে বা এদিকে বের করে দিলে পেশেন্ট মোটামুটি নর্মাল হয়। এটা কিন্তু তার সার্জারি পর্যন্ত লাগতে পারে, এ কথা মেনশন করে দেওয়াটাই ভালো। কিছু কিছু পেশেন্ট লং টার্মে আস্তে 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 রিগ্রেস করে, এর পার্সেন্টেজ কিন্তু 50%ও না।
যে এটা কিন্তু ক্লিয়ারলি মেনশন করা দরকার। জি স্যার। থ্যাংক ইউ। প্রফেসর ইব্রাহিম, উইল ইউ মেক এনি কাউন্সিলিং এর পার্টে? না না, এভরিথিং ইজ কভার্ড আই থিঙ্ক। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। মার্গো স্যার কোনো কমেন্ট করবেন? স্যার মানে একটু, স্যার শুনছেন? শুনলাম, অনেক কিছুই বলা হয়েছে, খুবই ভালো হয়েছে, ভালো হচ্ছে আর কি। হচ্ছে, আর একটু আছে স্যার, হুম, নেক্সট আমাদের 10-15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে স্যার। আমি আপনাকে বাই 11 আমরা শেষ করে দেবো। হুম, তারপর স্টুডেন্টদের থেকে আমরা একটু কোশ্চেন গুলো জানবো। আমাদের যদিও একটা পার্ট ছিল আইওই, সেই পার্টে তো টাইম কনস্ট্রেন্টের জন্য আমরা করতে পারবো না, বরং প্রফেসর খুরশিদের সঙ্গে আমরা তো নেক্সট ক্লাসেও আমাদের সঙ্গে থাকবেন আমাদের অন্য আদার কিছু নেট প্রবলেম নিয়ে, তো তখন আমরা ওটা ডিসকাস করব। এখন থাইরয়েড রিলেটেডই আমাদের পরীক্ষার রিলেটেড আর একটা কমন প্রবলেম থাকে, যে প্রবলেমগুলো আমার মনে হয় যে এইটাও একটু দেখিয়েই দেই। আহ, সেটা হচ্ছে, তাহলে আমাদের 10 মিনিটের মধ্যে এই ডিসকাশনটা হয়ে যাবে। দেখি আর একটা পেশেন্টের এক্সামিনেশন কতটুকু ভিডিও ছিল। ইটস এ ভেরি শর্ট ভিডিও। স্যার কুমা, আমি আপনার চিকিৎসক দলের একজন সদস্য। আমি আপনার একটু পরীক্ষা করে দেবো আপনার সমস্যা। আপনার কি সমস্যা? গলার গলার আপনি গলা কি এটা একটু ঢোক দিলেন তো? আচ্ছা মা, আপনি একটু কাপড়টা সরাচ্ছেন। স্যার, আই নিড স্ক্রিন আর অ্যাটেন্ডেন্ট ফর টু মেনটেন প্রাইভেসি অফ পেশেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আপনার এই সমস্যাটা কতদিন ধরে? 2 বছর থেকে 2.5 বছর। 2 থেকে 2.5 বছর। এটা কি আস্তে আস্তে বড় হচ্ছে নাকি তাড়াতাড়ি? না, আস্তে আস্তে। আস্তে আস্তে। ব্যথা আছে এটাতে কোনো? এখন নাই, আগে ছিল। আগে ছিল। এটার জন্য আপনি ওষুধ খাইছেন? হ্যাঁ, ঠিক আছে। হোমিও ওষুধ খাইছেন। আপনার মাসিক কেমন হলো? মাসিক আছে, 6 মাস থেকে আমি মাসিক হয়ে যাই। মাসিক হচ্ছে না? আচ্ছা, আপনার গরম ঠান্ডা কোনটা অসহ্য লাগে? গরম অসহ্য লাগে। আচ্ছা, আমি এখন আপনার একটু পরীক্ষা করে দেখবো আপনার কোন সমস্যা হলে ব্যথা হবে। আপনার এখন ব্যথা আছে? একটু সামনে শুধু। আমি একটু আপনার পিছন থেকে পরীক্ষা করে দেখবো, যা করতে বললে একটু করবো সেটা। ঠিক আছে মা, একটু ঢোক দিলেন তো? মা, আমার হাতটার উপর আপনার থুতনিতে একটু চাপ দেন। ঠিক আছে, এবার আপনি একটা বড় নিঃশ্বাস নেন। একটু সামনের দিকে দেখুন, সামনের দিকে। একটু হাত দিয়ে দেখুন। এবার আপনি একটু মাথাটা সোজা রেখে, আপনাকে আমি যা যা করতে বলতেছি একটু করবেন। হ্যাঁ, আপনার মাথাটা সোজা রাখবেন। আমার আঙ্গুলের দিকে তাকান, চোখটা আমার সাথে সাথে যাবে। আঙ্গুলের সাথে সাথে যাবে। অনেক ধন্যবাদ মা। এবার আমার আঙ্গুলের দিকে তাকায় রাখেন, মাথাটা নাড়বেন, শুধু চোখটা নাড়বেন, আঙ্গুলটাকে ফলো করবেন। ঠিক আছে মা, আপনি এবার মাথাটা সোজা রেখে শুধু চোখটা দিয়ে একটু সিলিং এর দিকে তাকান, উপরের দিকে তাকান। ঠিক আছে স্যার, আই নিড টু সুইচ অফ দ্য ফ্যান। আপনি হাতটা এরকম ছড়াবেন, চোখ বন্ধ করেন,
চোখ বন্ধ করে চোখ বন্ধ মা, চোখ বন্ধ। অনেক ধন্যবাদ মা, আমাকে পরীক্ষা করার জন্য, সুযোগ দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য। একটা কাপড় ঠিক করে দিন। ধন্যবাদ। Okay, then. Thank you, Rahela. Just to tell your clinical findings. Sir, I examined this patient with the neck swelling, which is right from the midline, and it's in the lower portion and above the supraesternal notch. On inspection, the swelling was almost 3 by 2 centimeter in size, and their overlying skin is normal, and there is no sign of inflammation, and there was no scar mark or any mark of any surgery. On palpation, the lump was oval in shape. The lump was oval in shape and hard in consistency, and the margin was ill-defined. So the margin was ill-defined, and the lump was free from overlying skin and not fixed with the surrounding structure or underlying structure. And also there was the lymph. I found an enlarged lymph node at the right side of the anterior group of lymph node, anterior chain of lymph node. The lymph node was almost 1 by 2 centimeter in size, firm in consistency, and it was mobile, and bilateral palpation. I think internet is unstable. Am I audible, sir? Now you are audible. Okay. So মানে কি বলছেন, লিমনোডটা আমরা শুনতে পাইনি। লিমনোড বলছিল কি, আবার বলো। Sir, there was an enlarged lymph node at the right side from the midline at the anterior group of the lymph node, the anterior group of cervical lymph node. The lymph node was almost 1 by 2 centimeter in size, and it was firm in consistency and mobile. So what is your diagnosis? Clinical diagnosis. Clinical impression কি তোমার? So, after examining my patient, and also malignant thyroid nodule and probably papillary carcinoma. Malignant thyroid nodule, probably Papillary, sir, as I found a lymph node, enlarged lymph node. Professor Ibrahim. না, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে ওয়ান্স ইউ গেট আ লিফ নোড দ্যাট ইজ প্যালপেবল। আচ্ছা, এটা এটা কোন লেভেলের লিফ নোড? এটা তুই তো বলেছিল যে অ্যান্টেরিয়র চেনে, আসলে এটা কোন লেভেলের? লেভেল 1 2 3 4 যদি বলি, কোন লেভেলের লিফ নোড এটা? Sir, level 3, sir. Yes. লেভেল 3। আচ্ছা, তাহলে কি এটাকে আমরা বলতে পারি না এরকম যে ম্যালিগন্যান্ট থাইরয়েড নোডুল অফ দ্য রাইট লোব, যদি বলতে চাও, উইথ মেটাস্ট্যাটিক সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি। মেটাস্ট্যাটিক বলছি আমি, মেটাস্ট্যাটিক সার্ভাইকাল লিম্ফ্যাডেনোপ্যাথি। এখন যদি আমি বলি যে Yes. মোস্ট লাইকলি ইজ এ প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড উইথ সার্ভাইকাল লিম্ফ মেটাস্টাসিস। এভাবে যদি বলি তাহলে মনে হয় যে একটু অর্থপূর্ণ হয় আর কি। Right. ঠিক Yes, আছে। sir. আচ্ছা, আর আমার একটা কথা আছে যে, আচ্ছা এই যে এটা কোন লোব থেকে, এটা কি উইথ পাশ থেকে আসছে, রাইট লোব থেকে না লেফট লোব থেকে আসছে এটা? Sir, lymph node, এই sir, যে right নডিউলটা, lobe, থাইরয়েড নডিউলটা, এটা কোথা থেকে আসে? রাইট right লোব। lobe, sir. আচ্ছা, এটা আমি কেমন করে বুঝবো রাইট লোব থেকে যে আসছে? এটা বুঝলাম কেমন করে? আমার কাছে মনে হচ্ছে মাঝখানে ইতমাস থেকে আসছে, আমার দেখে ছবি দেখে মনে হচ্ছে। হাউ ডিড ইট কনফার্ম দ্যাট দ্য সোয়েলিং হ্যাজ কাম ফ্রম দ্য রাইট লোব, নট ফ্রম দ্য লেফট লোব? স্যার, আমি যখন স্টার্নোক্লেরিয়ার মাস্টোয়েড মাসল স্যার প্রেস করতে বলেছি, তখন স্যার রাইট সাইডে পালপেট করেছে, এবং স্যার নোডিউলটা স্যার মোর প্রমিনেন্ট ছিল। স্যার, আচ্ছা, এটাকে আমরা এটা এইভাবে বলি নাকি কিভাবে কিভাবে ডিসক্রাইব করলে বুঝতে পারবো যে ইয়েস ইট ইজ কামিং ফ্রম দ্য রাইট লোব অর ফ্রম দ্য লেফট লোব অর ফ্রম দ্য ইথমাস? মানে ইউ ম্যানোভার ইজ ওকে, ম্যানোভার যেটা করা হয়েছে, ইউ হ্যাভ ডান দ্য রাইট ম্যানোভার, বাট কিন্তু ইন্টারপ্রিটেশনটা আমাকে বোঝাতে হবে যে আমি কখন বলবো যে ইয়েস ইট ইজ কামিং ফ্রম দ্য রাইট লোব। তারপরে কি ঘটে তখন? আমি যখন স্টেনোক্লেডের মাস্টার মাসল দুটোকে আমি টট করতে বললাম, তারপর ওই লাম্পটার উপর হাত রাখলাম, হাত রেখে কি দেখে আমি যে কি দেখে বুঝি যে হ্যাঁ ইয়েস কামিং ফ্রম দ্য রাইট লোব অর লেফট লোব? স্যার
স্টেরনোক্লেডে ইউজুয়ালি স্যার যদি টট করা হয় তাহলে স্যার থাইরয়েড স্যার স্টেরনোক্লেডে মাস্টার্ড মাসেলে স্যার পোস্টেরিয়রলি চলে যাবে, বাট স্যার ইফ ইটস আ এনলার্জ নোডিউল, সো ইন দ্যাট কেস স্যার দ্য সোয়েলিং উইল বি মোর প্রমিনেন্ট। ভেরি গুড, হ্যাঁ এটাই বলতে হবে যে ইট ডিসঅ্যাপিয়ার্স, এটা ডিসঅ্যাপিয়ার্স মোস্টলি বিনিথ দ্য রাইট স্ট্যান্ড মাসল, এবং সুপারফিশিয়াল আসে ডিপ টু দ্য মাসল থাকে এটা, তাই না? ইয়েস ভেরি স্যার। গুড। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই যে ইউ হ্যাভ মেনশন দ্যাট দ্য সোয়েলিং অর দ্য লাম্প ইজ ফ্রি ফ্রম দ্য ওভারলাইং স্ট্রাকচার অ্যান্ড ফ্রম দ্য আন্ডারলাইং স্ট্রাকচার। এটা কিন্তু স্পেসিফিক মেনশন করতে হবে যে ওভারলাইং আমি কি দেখতে চাই আর আন্ডারলাইং কি দেখতে চাই, মানে স্পেসিফিক আমাকে জানতে হবে যে কার সাথে সে লেগে থাকতে পারে, কেমন ওইটা বলতে হবে। তো ওভারলাইং কি ছিল আর আন্ডারলাইং কি ছিল, কোত্থেকে এটা ফ্রি ছিল বা কার থেকে এটা? ওভারলাইন স্যার স্টার্নোহাইভয়েড এন্ড স্টার্নোথাইরয়েড স্যার, এই দুটো মাসল স্যার ওভারলাইন থাকে, আর স্যার স্টার্নোক্লেডে মাস্টার্ড মাসল স্যার পোস্টেরিয়রলি থাকবে। স্ট্যান্ড কি পস্টুলে থাকে? এটা ল্যাটারালি অ্যাকচুয়ালি স্যার, ল্যাটারালি। স্ট্যান্ড সাথে ফিক্সড হতে পারে, বাট ইট ইজ নট পস্টুর টু দ্য থাইরয়েড সোয়েলিং। কানটা টিপে জি থাকে। স্যার। হ্যাঁ, জি থাইরয়েড স্যার। সোয়েলিং ইজ জি ডিপ টু স্যার। দ্য মাসল, তাই না? ইয়েস স্যার, আমরা যদি সুপারফিশিয়াল স্যার। আমরা যদি থাইরয়েড ক্যান্সার যদি চিন্তা করি, থাইরয়েড ক্যান্সার আমার লোকাল ইনভেশন যদি হয়, কোথায় কোথায় এটা ইনভেট করতে পারে, এটা যদি আমি জানি তাহলে কিন্তু আমার এই আনসারগুলো চলে আসে, কেমন? ইয়েস স্যার, মাসেলে ইনভেট করতে পারে স্যার। তারপর স্যার ওখানে স্যার স্যার রিকারেন্ট নার্ভ গুলোতে স্যার ইনভেট করতে পারে। গুড, দেন ভেরি স্যার গুড, হ্যাঁ। আমার এক্সেসরি নার্ভ আছে, ইন্টারনাল জুগুলার ভেইন আছে স্যার, ওখানে স্যার ইন্টারনাল ইনভেট জুগুলার করতে ভেইন, এক্সেসরি নার্ভ স্যার ওখানে যেতে এটা পারে, কি স্পাইনাল প্লেক্সিস ক্যারোটিড স্যার। আর্টারিকে ধরতে পারে? ক্যারোটিড শিট। স্যার 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 ইয়ে স্যার, মানে বোথ টু এটা লেয়ার কি অফ। ধরতে পারে? আচ্ছা, এটা কি ট্র্যাকিকে ধরতে পারে, ট্র্যাকিয়াকে? ইয়েস স্যার, প্রিভার্টিভ স্যার, প্রিট্রাকিয়াল ফাসা সাসপেন্সরি লিগামেন্টস স্যার, ট্রাকিয়া। এক্স্যাক্টলি, এইগুলি আমাকে বলতে হবে যে আসলে ওইগুলো, স্ট্র্যাপ মাসলস বোঝা আসলে খুব ডিফিকাল্ট এখানে, হ্যাঁ? মানে খুব মানে আমাদের খোরশেসার মতো স্পট না হলে বোঝা খুব ডিফিকাল্ট আমাদের জন্য। বাট যেগুলো অবভিয়াস সেগুলো আমাদের বলতে হবে, যেমন রিকালনাইজেল নার্ভের সাথে ইনভলভমেন্ট হয়েছে কিনা, বা ক্যারোটিডকে ধরেছে কিনা, বা স্টেনোক্লিডোমাস্টোমাস মাসলের সাথে ইনভলভ হয়ে আছে, ইভেন খুব ফার্স্ট কেসে কিন্তু আমাদের স্কিন পর্যন্ত চলে আসে, সেগুলো যদি পাই সেগুলো আমরা স্পেসিফিক বলবো যে এইটার সাথে এটার সাথে লাগানো আছে। মানে এই যে এমনি যে বলা যে ওভারলাইং স্ট্রাকচার আন্ডারলাইং স্ট্রাকচার না বলে try to be specific about the structure, to which structure you are anticipating this swelling to be fixed with or invading. তো ঠিক আছে, থ্যাংক ইউ। Okay, thank you. Professor Jamal, you have raised hand. Please, will you tell something? জি রাজেদ ভাই, আমি থ্যাংক ইউ। তো আমি আসলে ক্লিনিক্যাল এক্সামিনেশনটা ভালো করে দেখছিলাম। আপনি জানেন যে, এবং সিনিয়ররা অনেকেই খেয়াল করেছেন এটা, যে সার্জারিতে ক্লিনিক্যাল এক্সামিনেশন থাইরয়েড কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং থাইরয়েড হার্নিয়া এই জিনিসগুলো কিন্তু খুব কমন, বাট এই জিনিসগুলো স্যাররা যখন দেয় পরীক্ষায় খুব মাইনটলি খেয়াল করে। যেমন আমরা এই যে ফটোগ্রাফটা যদি দেখি, এক্সামিনেশন যে করলেন তাকে আমি একটু প্রশ্ন করতে চাই যে এক্সপোজার কি অ্যাডুকেট কিনা, এটা কিন্তু একটা ফার্স্ট ইমপ্রেশন দেয়। কারণ হচ্ছে যে আমরা ডায়াগনোসিস বলছি ম্যালিগন্যান্ট থাইরয়েড নোডুল অফ রাইট লোব, ডায়াগনোসিস ব্যাপারে আমি পরে আসছি। এক্সপোজারটা অ্যাডুকেট না, পিছনের কাপড়টা আরো নিচে নামবে, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল গুলো অবশ্যই এক্সপোজ হতে হবে, এবং কমপ্লিটলি দুটো ক্লাভিকল দেখা যেতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এটা হলো এক্সপোজার, ঠিক আছে? এটা হলো এক্সপোজারের ব্যাপারটা। আর এরপরে যেটা আমি দুটো পয়েন্ট বলবো, এক্সামিনেশনে যে জিনিসগুলো খুব খেয়াল করতে হবে, এখানে হয়তো একটু ডেভিয়েট হয়েছে। একটা হচ্ছে যে পেছন থেকে এক্সামিনেশন করার সময় এই যে স্টেথোস্কোপ গলায় ঝোলানো ছিল, যিনি এক্সামিনেশন করলেন তার স্টেথোস্কোপ বারবার কিন্তু পেশেন্টের চুলের ভিতরে স্টেথোস্কোপ দুটো এন্ড ঢুকে যাচ্ছিল। খুবই সিলি পয়েন্ট, এক্সামিনেশনের সাথে কোনো যুক্ত নাই, বাট ইটস এ ভেরি ব্যাড ম্যানার ফর দ্য এক্সামিনি, হ্যাঁ, ক্যান্ডিডেট পরীক্ষার জন্য। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ওই সময়টা আমরা স্টেথোস্কোপটা অ্যাপ্রনের পকেটে রাখতে পারতাম, তাই না? আর যখন এক্সামিনেশনটা করা হচ্ছিল তখন ফিক্স করার সময় কখনোই যেন ফিঙ্গারটা বেন্ড না হয়। যেই হাত দিয়ে আমি ফিক্স করে অপোজিট হাত দিয়ে আমি যে এক্সামিনেশন গুলো করছি, তখন ফিঙ্গার গুলো এবং পাম অফ দ্য হ্যান্ড সেম ইয়েতে থাকতে হবে। এটা এটা কিন্তু বেন্ড হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যে ফিঙ্গারের এন্ড গুলো ভিতরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা ভিতরে ঢুকে যাচ্ছে। এইটা একটু অ্যাভয়েড করতে হবে। এরপরে লাস্টে আমি যেটা ছোট্ট করে একটু বলি, ডায়াগনোসিস। থাইরয়েডের ডায়াগনোসিস বলাটা কিন্তু, এটা মানে যে কোনো রোগীর ডায়াগনোসিস বলতে গেলে আমরা তিনটা জিনিস খেয়াল করব। একটা হচ্ছে অ্যানাটমি, একটা হচ্ছে ফিজিওলজি প্লাস বায়োকেমিস্ট্রি, একটা হচ্ছে প্যাথোলজি।
এই তিনটা জিনিস যদি আমার ডায়াগনোসিসে থাকে, ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তাহলে আমি সেটাকে কমপ্লিট ডায়াগনোসিস বলবো। অ্যানাটমিটা কি, যেমন এই কেসে যদি বলি, তাহলে আমি এভাবে যদি আসি, ফিজিওলজি মানে কি, আমার কাছে ফাংশন ক্লিনিক্যাল এক্সামিনেশন মনে হয়েছে যে এটা টক্সিক বা নন টক্সিক, তাই তো? তাহলে ফিজিওলজি বা বায়োকেমিস্ট্রি চলে আসলো। তাহলে আমি কমেন্ট করার সময় প্রথমেই বলে ফেলবো যে নন টক্সিক সলিটারি থাইরয়েড নোডুল অফ দ্য রাইট লোব, মোস্ট লাইকলি ম্যালিগন্যান্ট। দেখো স্টুডেন্টরা, খেয়াল করো, তাহলে আমার কি আসলো, ওই যে আমরা যদি হার্নিয়া ডায়াগনোসিস বলি, আমরা যে হাইড্রোসিলের ডায়াগনোসিস বলি, সবগুলো ডায়াগনোসিসে কিন্তু ওই জিনিসটা থাকতে হবে, অ্যানাটমি, ফিজিওলজি প্লাস বায়োকেমিস্ট্রি এবং প্যাথোলজি। তাহলে ডায়াগনোসিস কমপ্লিট হয় এবং ডায়াগনোসিস গুলো সুন্দর হয়। কেন আমি বলছি, থাইরয়েডের ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি ম্যালিগন্যান্ট বা বেনাইন ক্লিনিক্যাল এক্সামিনেশনে কখনোই বলতে পারি না, এবং এটা কিন্তু আমাদের ক্লিনিক্যাল বইগুলোতে বলা হয়েছে, বিকজ থাইরয়েডের কিন্তু যে লেশনটা, সেই লেশন পালপেট করে ক্লাসিক্যাল ম্যালিগন্যান্সির ফিচার পাওয়া যায় না। আমি আবার বলি, থাইরয়েড যে নডুলটা পালপেট করে আমরা কখনোই ক্লিনিক্যালি বেনাইন বা ম্যালিগন্যান্ট বলতে পারি না, সাসপিশন করতে পারি। বিকজ আমরা জানি যে মোস্ট অফ দ্য সলিটারি থাইরয়েড নোডুল আর ম্যালিগন্যান্ট অ্যান্ড মোস্ট অফ দ্য মাল্টিনোডুলার গয়টা মাল্টিনোডুলার আর বেনাইন ইন নেচার, তাহলে আমরা মোস্ট লাইকলি বলে ফেলবো। ঠিক আছে? এবং থাইরয়েডের ক্ষেত্রে আরেকটা কমন একটা প্রবলেম হচ্ছে যে ইটস মেনি অফ দ্য টাইমস যখন নোডুলটা হার্ড হয় তখন কিন্তু এটা বেনাইন। ইউজুয়ালি দ্য সিস্টিক নোডিউল উইথ 10 সিস্টিক নোডিউল, ইট ফিলস হার্ড। অথবা অনেক সময় ক্যালসিফিকেশন, লং স্ট্যান্ডিং ক্যালসিফিকেশন, ইট ফিলস হার্ড, বাট প্যাথোলজিক্যালি কিন্তু এই দুটোই বেনাই। আবার উল্টা হয়, যখন একটা সলিটারি থাইরয়েড নোডুল পাই আমরা সফট, ঠিক আছে, তখন কিন্তু ওই সফট নোডুলই মোস্ট লাইকলি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি হয়, ওইটাই কিন্তু এফএনএসসি তে অথবা আমরা ট্রুকার যেটাই করি না কেন ম্যালিগনেন্সি আসে। তো ওই ক্ষেত্রে যদি আমরা মনে রাখি যে এইটা কিন্তু আসলে থাইরয়েডের ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্ট। হার্ড বা ফার্ম বা সফট এটা দেখে কিন্তু আমরা কখনোই কমেন্ট করি না। সেই জন্য আমরা ডায়াগনোসিসে আমরা ওইটা, যেমন এখানে ডায়াগনোসিসটা প্রথমে বলা হয়েছে ম্যালিগন্যান্ট, তাহলে কি হতো, উল্টো করে বলতে আমি নন টক্সিক সলিটারি থাইরয়েড নট রাইট লোব, মোস্ট লাইকলি ম্যালিগন্যান্ট। হ্যাঁ, মোস্ট লাইকলি ম্যালিগন্যান্ট এখানে বলা যায় কেন, যে সাথে একটা লিম্ফ নোড আছে, ঠিক আছে, এবং লিম্ফ নোডটা ম্যালিগন্যান্সি ফেভারে। আর হিস্ট্রির অংশতে যদি শর্ট হিস্ট্রি থাকে, ঠিক আছে, তাহলে সেটা ঠিক আছে, এজ ইন ফেভার থাকে, কারণ আমরা জানি যে বোথ প্যাপিলারি এবং ফলিকুলার মানে মেজরিটি অফ দ্য ম্যালিগন্যান্ট লেশন কিন্তু একটা নির্দিষ্ট এজে, অ্যারাউন্ড 35 to 55 আমরা বলি। অন্য ম্যালিগন্যান্সির ক্ষেত্রে এটা ডিফারেন্ট। কাজেই তখন আমরা এজ যদি মিলে যায়, শর্ট হিস্ট্রি থাকে, তখন আমরা ওই জিনিসগুলোকে নিয়ে আসি। তো আমার এইটুকুই বলা, এবং স্টুডেন্টের জন্য একটা খেয়াল রাখে যে আমরা কিভাবে ডায়াগনোসিসটা এক্সপ্রেস করব, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ স্যার। Thank you, Professor. Thank you very much. Professor Question, please, you can ask a question to Ye about. ফাইন। আমার মনে হয় যে আমি লিড নোট নিয়ে একটু, যদিও প্রফেসর আজাদ একটু টাচ দিয়েছিল, আমরা কিন্তু এই লিম্ফ নোডের ব্যাপারে, কারণ থাইরয়েড সার্জারি করে ফেললাম, লিম্ফ নোড গুলো ফেলে দিয়েছি, রেডিও অ্যাক্টিভ আয়োডিন খাইলাম, কয়দিন পরে কিন্তু আরো কয়েকটা লিম্ফ নোড দেখা দিল। কাজেই এইটার কারণেই আমাদেরকে লিম্ফ নোডের ব্যাপারে কোন লেভেলে আছে, কতটুকু আছে, কোন জায়গাটা তার ড্রেনিং এরিয়া, ওই জায়গাগুলোকে আমরা আল্ট্রাসোনোগ্রাফিক্যালি এদের লোকেশনগুলো দেখে, আল্ট্রাসোনোগ্রাম যে কমেন্টগুলো করেছে এগুলো খুবই যত্নের সাথে খেয়াল করে সার্জারি প্ল্যান করার জন্য মনোযোগ দিতে হবে। স্পেশালি আমরা যখন লেভেল 1 লিম্ফ নোডের কথা বলি, ভেরি আনলাইকলি প্লেক্স ফর থাইরয়েড টু মেটাস্টাসাইজ, বাট আমি অনেক কেস পেয়েছি ইন অ্যাডভান্স কেসে, সাবমেন্টাল, সাবমেন্ডিবুলার, আবার জুগুলার গ্যাস্ট্রিক লিম্ফ নোড বা আপার 1/3 অফ দ্য স্টার্নোমাস্টাইড মাসেলের নিচে যে রিজিয়ন লেভেল 2 লিম্ফ নোডস, সেখানেও কিন্তু অনেক যায়। লেভেল 3 মানে মিড লেভেল অফ স্টার্নোক্লেভিকুলার, যেটা এই ক্ষেত্রে দেখা গেল, এবং লেভেল 4 এর নিচে। আমি এটা দেখে, এই নেক দেখে আমার যেটা মনে হয়েছে যে এটা এক্সপ্লোর করলে লেভেল 3, লেভেল 4 সেন্ট্রাল লিম্ফ নোড সবগুলোই পজিটিভ পাওয়া যাবে, ইভেন লেভেল 2 পাওয়া যাওয়া মোস্ট লাইকলি। কাজেই এটা মানে প্ল্যান করে, এবং ওই ক্লিনিক্যাল ডাটাটা যেটা আজাদ যথেষ্ট এমফেসিস দিয়েছ, সেটা হলো যে আমার মনে হয় যে আমরা ক্লিনিক্যালিও এটা কোত্থেকে আসলো এটা দেখা দরকার।
একদম লেভেল 3-তে যায় বলে লেভেল 2 আমরা দেখবো না, এটা কিন্তু না। লেভেল 1 দেখবো না, এটা ঠিক আছে, কারণ ওখানে আল্ট্রাসোনোগ্রাফিতে না থাকলে ইভেন অনেক সময় সাবমেন্ডিবুলার রিজিয়নে সাইজে 1 সেন্টিমিটারের বড়, 1.5-2 সেন্টিমিটারও পাওয়া যায়, এগুলো রিয়েক্টিভ হয় ওরাল ক্যাভিটির কোনো ছোটখাটো আনডিটেক্টেড ডেন্টাল বা কোনো ইয়েতে। কিন্তু এই রিজিয়ন গুলা খুব সিরিয়াসলি লুক আফটার করতে হয়। তো ডায়াগনোসিসের ব্যাপারে প্রফেসর জামাল যেটা বলছেন খুবই সুন্দর, কারণ আমরা আসলে এই 3টে অ্যাসপেক্ট একদম কেয়ারফুলি বললে সব জিনিসগুলো কভার করে। এবং এটার তাহলে ডক্টর রাহেলা, আপনি এটার সার্জারিটা কি করবেন এটা একটু বলেন দেখি। Sir, first I will confirm my diagnosis, and if there is lymph node metastasis, and if there is a lateral. এটা তো আপনাকে ডায়াগনোসিস আমরা পৌঁছলাম মানে ক্লিনিক্যালি ডায়াগনোসিস পেলাম যে এটা একটা পেপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড উইথ মেটাস্টেসিস ইন দ্য লেভেল 3 অ্যাজ ইউ হ্যাভ স্টেটেড, আমরা অ্যাকসেপ্ট করলাম। এখন আপনি যে সার্জারিটা করবেন, এই সার্জারিটা এক্সটেন্ড কতটুকু হবে? Sir, আল্ট্রাসাউন্ডগ্রাম আরো কিছু ইনফরমেশন দিল, কিছু কিছু লিম্ফ নোড আশপাশে দুই দিকেই আছে, কিছু কিছু বললো যে ওরা এগুলা রিয়েক্টিভ, কিছু কিছু বললো সাসপিশিয়াস। কিন্তু এখানে একটা প্রপার সার্জারি যদি পেশেন্টের করতে হয়, তাহলে আমরা কতটুকু কি করব, কোন কোন রিজিয়নটা আমরা ডেফিনেটলি এক্সপ্লোর করব টু সি ওয়েদার দেয়ার ইজ মেটাস্টেসিস। স্যার আমি টোটাল থাইরয়েডেক্টমি করব, এবং স্যার আমি লেভেল 6 যেটা সেন্ট্রাল নেক ডিসেকশন ওটা মাস্ট দেখবো, এবং সাথে স্যার ল্যাটারাল নেক ডিসেকশনটা তো স্যার করবো যেহেতু লেভেল 3। কিন্তু স্যার লেভেল 6 এর যে লিম্ফ নোড গুলো আছে স্যার এগুলো স্যার মাস্ট এক্সপ্লোর করবো স্যার। ঠিক আছে, এই পার্টিকুলার পেশেন্টে আমার কাছে এটাও সাসপিশিয়াস মনে হয়েছে যে তার সুপিরিয়র মেডিসিনাল লিম্ফ নোড গুলো দেখা দরকার, এবং অনেক কেসে সুপিরিয়র মেডিসিনাল লিম্ফ নোড পাওয়া যায়। আমার একটা এক্সপিরিয়েন্স এর আগে আমি এক সময় আপনাদের এরা বলছিলাম কিনা যায়, আমি একজন গাইনোকোলজিস্টের নেকে একটা সার্জারি করছিলাম, প্যাপিলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড, এবং করার পরে কিছুদিন পরে 2টা লিম্ফ নোড পাওয়া গেল সাসপিশিয়াস আল্ট্রাসোনোগ্রামিতে, এই নিউক্লিয়ার ফিজিসিস্টরা বললেন। এবং সে তখন সে আমার এক কলিগ, আমার এক ইএনটি স্পেশালিস্টের ওয়াইফ, সে যে গাইনোকোলজিস্ট। তো উনি পরবর্তীতে ওনার এই ইয়ের জন্য, ট্রিটমেন্টের জন্য উনি সিঙ্গাপুর গেলেন, এবং ওখান থেকে ওনাদের হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা আমি পড়লাম। ওনারা লিখলেন যে 120 lymph nodes have been removed, out of which 4 lymph node is positive. তো আমি দেখলাম যে ওয়ার্ল্ড ওয়াইড ওরা কিন্তু নেক যখন পার্টিকুলারলি পেপিলারি কার্সিনোমায় সার্জারি করে, ওরা লিম্ফ নোড কতগুলা দেখে, কোন কোন ফিল্ড দেখে এবং কতগুলা অ্যাগ্রেসিভ। এটা ধরেন আজ থেকে আমার মনে হয় অ্যাবাউট মোর দেন 20 years ব্যাক, তখন থেকে আমি লিম্ফ নোড স্ক্রুটিনি করার সময়, লিম্ফ নোড দেখার সময় সবগুলা ফিল্ড যেখানে যেখানে পসিবিলিটি থাকে দেখি, এবং আমি দেখেছি যে এতে করে আমার পেশেন্টের বেনিফিট এবং পেশেন্ট ইমপ্রুভমেন্ট অনেক হাই। তারপরেও যে আমার পেশেন্টের আবার হয় নাই তা না, এবং অনেক সময় আমি এই কথাটা বিনীতভাবে বলবো, সবাই অন্যভাবে নেবেন না, যে আমার পেশেন্ট যখন নিউক্লিয়ার মেডিসিনের জন্য আমি পিজিতে বা ঢাকা মেডিকেল কলেজে পাঠাই, যেহেতু আমি অনেক বছর ঢাকায় প্র্যাকটিস করি, আমার ওখানে যাওয়ার পরে পেশেন্টকে যখন জিজ্ঞেস করে যে আপনি কার কাছে সার্জারি করছেন, পেশেন্ট এসে আমাকে বলে যে ওই নিউক্লিয়ার ফিজিসিস্ট পার্টিকুলারলি ইয়াং যারা, ওরা বলে যে স্যারকে আমি এটা দেখি নাই, কিন্তু ওনার সার্জারি এখানে খুব বেস্ট একটা ইয়ে। এটা আমি বলবো শুধু এ কারণে যে আমরা লিম্ফ নোড গুলা বেশি ক্লিয়ার করতে চেষ্টা করব, সচেষ্ট হব, এবং পার্টিকুলারলি সব কেসেই অপারেশন লাস্ট 1 উইকের মধ্যে একটা আল্ট্রাসোনোগ্রাম করব, কারণ পেশেন্ট আগের রিপোর্ট নিয়ে আমাদের কাছে আসছে, আমরা অপারেশন করার জন্য রেডি হয়ে গেছি। এই জিনিসগুলো করলে একটা দুটো পেশেন্ট বা কারো যদি কিছু বেশি বেনিফিট হয়, আমি এটার প্রতি যথেষ্ট এমফেসিস দিব যে মেটাস্টেসিস ইন প্যাপিলারি কার্সিনোমা, পার্টিকুলারলি এই পেশেন্টের মেটাস্টেসিস আছে বলে বললাম। আমার মনে হলো এটা ওপেন করলে সুপিরিয়র মিডিয়াস্টিনাল লিম্ফ নোড, রাইট সেন্ট্রাল লিম্ফ নোড, রাইট লেভেল 5, 4, 3, ইভেন 2 এগুলো রিমুভ করতে হবে। ওকে, থ্যাংক ইউ প্রফেসর খোরশেদ মজুমদার। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি।
আমরা এখন স্টুডেন্ট থেকে একটু কোশ্চেন আনসার নেই, কোশ্চেন গুলো নেই, কোনো কোশ্চেন আছে কিনা? ডক্টর, মানে কোনো চ্যাট বক্সে কোশ্চেন আছে স্টুডেন্টদের? আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল। শিওর, বলো। স্যার, পেপিলারি কার্সিনোমা যদি স্যার less than 4 সেন্টিমিটার হয় এবং নেক নোড যদি স্যার ক্লিনিক্যালি এবং সোনোলজিক্যালি স্যার অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে কি আমার টোটাল করা লাগবে স্যার? প্রফেসর খোরশেদ। এটার অনেকগুলো কন্ট্রোভার্সি আছে। বলে যে লো গ্রেড বা বয়স যদি কম হয়, সাইজ যদি ছোট হয়, মানে 2.5 সেন্টিমিটারের নিচে, এবং বয়স যদি ইয়াঙ্গার হয়, তাহলে দেখা যায় যে হেমিথাইরয়েডেক্টমি অ্যাডভাইস করে। কিন্তু এবং নেক গ্ল্যান্ডস কিন্তু এক্সামিন করতেই হবে, এবং এই লিম্ফ নোড দেখে এখানে আছে কিনা, এবং সাসপিশাস হলে হেমিথাইরয়েডেক্টমির সাথেও করা যেতে পারে। পরবর্তী ফলো আপ করলে দেখা যায় এতে প্রগনোসিস ইন ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, ফলিকুলার এবং প্যাপিলারি, এটা জি, খুব ইম্পর্টেন্ট বয়সের সাথে ইয়ের সাথে। আমি সম্পর্ক। খুব রিসেন্ট আমার একটা এক্সপিরিয়েন্স বলবো সবাইকে। সেটা হলো, ভদ্রলোক এখনো জবে আছে, ব্রিগেডিয়ার আজিজুর রৌফ। ওনার খুবই ছোট, less than 2 সেন্টিমিটার একটা নডিউল ইন ওয়ান লোব অফ দ্য থাইরয়েড। আমি ওনার আমার কাছে যখন বললো, আমি বললাম যে ভাই, আমি আপনার ব্যাপারে কম্প্রোমাইজ করবো না। I রিমুভ দি টোটাল অল দি হোল অফ দি থাইরয়েড, এবং সাসপিশিয়াস 2-3টা লিম্ফ নোড ছিল, এগুলো রিমুভ করছি, ওগুলোতে নেগেটিভ আসছে। আনফর্চুনেটলি হি ডেভেলপড লোয়ার লাম্বার মেটাস্টেসিস, এবং এটা ডায়াগনোসিস হয়েছে উনি সিঙ্গাপুর যাওয়ার পরে ব্যাকএক নিয়ে। কিন্তু আমি কিন্তু ফলিকুলার দেখে আমি ওনাকে যখনই বলছে যে আমার ব্যাকএক আছে, তখন বলে যে আপনি এখানে স্ক্যান করে নিয়ে করেন। আপনারা সবাই জানেন প্রেজেন্টলি আমাদের এখানে রেডিও আয়োডিন অ্যাভেলেবল না, ঢাকায়, চিটাগাঙ্গে বা বাংলাদেশে। এটা অবশ্য আমি জানি না যে ইরানের নিউক্লিয়ার তৈরি থেকে শুরু করে মেডিকেল ইউজের জন্য তৈরি ওয়ার্ল্ড ওয়াইড এটা কোনো ক্রাইসিস কিনা। এখন কিন্তু আমার অনেক পেশেন্ট পাইতেছে না। তো আমি যেটা বললাম সেটা হলো যে ওনার যদি অপারেশনটাতে আমি যদি খুব বয়সের কারণে বয়সও কিন্তু ওরকম না, হি ইজ 43। হ্যাঁ, তো এটা কিন্তু আমি 55, না, মানে ইয়ে 53, নট 43, সরি। তো আমি কিন্তু এখানে কম্প্রোমাইজ করি নাই, এবং আমি চাপে পড়ি নাই। কাজেই আমরা কিন্তু এই জিনিসগুলা সবসময় ইম্পর্টেন্ট পেশেন্ট, সোশ্যাল দিকেও কিন্তু খেয়াল করে সার্জারি করতে আগাতে হবে। আমি যদিও এটা আহ, আমি আমার পার্সোনাল প্র্যাকটিসে এই জিনিসটা খেয়াল করি। আমি আপনাদেরকে বলবো যে পেশেন্ট কিভাবে রিলেটেড, অল হিউম্যান বিং শুড বি রেসপেক্টেড ইকুয়ালি। তারপরও কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। জি, ওকে। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? ডক্টর আসান বা ভিজা, এনি চ্যাট বক্সে কোনো কোশ্চেন আছে? স্যার, আমার একটা জানার আছে স্যার। হ্যাঁ, বলো শহীদ। স্যার, ওই প্যাপিলারি কার্সিনোমার ক্ষেত্রে স্যার, ট্রিটমেন্ট অপশনের ক্ষেত্রে কি অলওয়েজ মানে টোটাল থাইরয়েডেক্টমির সাথে ফাংশনাল ডিক্সেশন, এটা কি স্টুডেন্টরা বলবে? লিম্ফ নোড যদি পালপেবল হয়, যেহেতু প্যাপিলারি স্যার মানে লিম্ফ নোড প্রমিনেন্ট, সেক্ষেত্রে স্যার সব কেসের ক্ষেত্রে কি ফাংশনাল ডিক্সেশন করা উচিত না? এটা একটু জানতে চাইছিলাম স্যার। এখানে আমার একটা অবজারভেশন, এবং আমরা যে ডিসিপ্লিনটা সেট করা, সেটা হলো যে সাইজ অফ দ্য লিম্ফ নোড। পালপেবল তো একটা লিম্ফ নোড 1 সেন্টিমিটার সাইজের বড় না হলে পালপেশন হয় না। আর একটা 1 সেন্টিমিটার লিম্ফ নোড, এটাতে যদি মেটাস্টেসিস থাকে, এটা যদি পালপেবল হতে হয়, স্ট্যাটিস্টিক্যালি দেয়ার ইজ 1 মিলিয়ন ম্যালিগনেন্ট সেল ইনসাইড দ্যাট লিম্ফ নোড। কম না কিন্তু। কাজেই এটা যদি আল্ট্রাসোনোগ্রাফে 1 সেন্টিমিটারে বড় বলে থাকে, এবং ওরা আরো কিছু ডিসক্রিপশন দেয় যে এটার ভিতরের স্ট্রাকচারের, এটা সলিড নাকি মেডেলার সাথে ইয়ার স্ট্রাকচারাল কোনো ডিফর্মিটি আছে কিনা, যদি কোনো কিছু না থাকে, এবং ওরা কিন্তু লিখে দেয় এটা রিয়েক্টিভ, কারণ রিয়েক্টিভের একটা নেচার থাকে ভাস্কুলারিটি নিয়ে। কাজেই যদি রিয়েক্টিভ হয় তাহলে অত সিরিয়াস হওয়ার দরকার নেই। কিন্তু যদি সাসপিশাস হয়,
তাহলে এটা তো আগে থেকে শব্দটা প্রচলিত, বেরি পিকিং। কাজে এখন মোর মোর এক্সটেন্সিভ ডিসেকশন ইট ইজ রিকমেন্ডেড, কারণ এই কয়েকটা লিম্ফ নোড ফেলে দিলে কোনো ক্ষতি নেই। আমরা তো নেকের স্কিন ওপেনই করলাম, আর ভিতরে যে রিট্রাক্ট করে করে জুগুলার চেইনে লিম্ফ নোড ফেললে কোনো অসুবিধা নেই। কাজে যতটা বেশি ক্লিয়ার করা যায় ততটাই ভালো, একদম রেডিক্যাল নেক ডিসেকশনের তো দরকার নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন স্টুডেন্টস, প্লিজ? থাইরয়েডের আগে স্যার যদি পেশেন্ট বিটা ব্লকার খেয়ে থাকে তাহলে কি অন দ্য ডে অফ সার্জারিতে বিটা ব্লকারটা অফ থাকবে? না, অপারেশন সুবিধা অর থাকবে কেন, বরং সার্জারি করার সময় যদি টক্সিক নডিউল টক্সিক থাইরয়েড হয়, তাহলে দেয়ার ইজ এ সার্জ অফ হরমোনস ইনটু দ্য সার্কুলেশন। কাজেই সেটার থেকে বিটা ব্লকার তো আমরা 7 দিন বা 5 দিন আগে থেকে বেশি ডোজে দিয়ে পেশেন্টের এই হরমোনের সেন্সিটিভিটি কমাই রাখি। এবং একটা সময় ছিল আমরা যখন ট্রেনিং করেছি, আজাদ ইউ ক্যান রিমেম্বার, ওই সময়ে আমাদের ইনজেক্টেবল কোনো বিটা ব্লকার পাওয়াই যেত না। এবং একটা এই অ্যাডব্লক ইনজেকশন বা ইনজেকশন পাওয়ার জন্য পুরনো ঢাকায় আমি নিজে গেছিলাম, আমার নুরুল আমিন স্যার আমাকে পাঠাইছিল যে দেখো খুঁজে কোথাও পাও কিনা। আমার একটা টক্সিক পেশেন্টের স্যার অপারেশন করছিলেন। আজকে তো আমাদের বিটা ব্লকার ইনজেক্টেবল পাওয়াই যায়। কাজেই অফ থাকার দরকার নেই। প্রেশার যদি মেনটেন হয়, পাস লেভেল যদি নর্মালের 90-র মধ্যে কন্ট্রোল করে আনা যায়, তাহলে চলাই তো ভালো। এবং ইট ইজ প্রোটেক্টিভ, ইট ইজ প্রোটেক্টিভ। এনি মোর কোশ্চেন? নো। ওকে দেন, আজকে আমরা অনেক কিছু আলোচনা করলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার কমেন্টিং ফ্যাকাল্টি থেকে। প্রফেসর জামাল, উইল ইউ মেক এনি কমেন্ট? না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর জয়নিং, জামাল। ওকে, প্রফেসর ইব্রাহিম সিদ্দিক, an advice to students. প্রফেসর ইব্রাহিম। অ্যাডভাইস ওদের জন্য, অ্যাকচুয়ালি ওদের তো পার্টিসিপেশন আজকে খুব একটা দেখি নাই, তবে রাহিলা ওর প্রেজেন্টেশন ভালোই ছিল, ক্লিনিক্যাল এক্সামিনেশন সে ভালো করেছে, আরো ভালো করবে আশা করি। তবে থাইরয়েড ইজ এ কমন ডিজিজ, এবং এটা আমাদের পূর্বসূরি যারা আমাদের পরীক্ষা যারা দিয়েছে তারাও থাইরয়েডের উপর পরীক্ষা দিয়েছেন, আমরাও দিয়েছি থাইরয়েড। এমন কোনো ফেলও নাই বা মাস্টার্স নাই যিনি নাকি থাইরয়েড এক্সামিনেশন না করে এখানে ফেলো হয়েছেন বা মাস্টার্স হয়েছেন। কাজে থাইরয়েডের উপরে জোর দিতে হবে, এবং যেগুলো আজকে ডিসকাশন হয়েছে, আমার যে অনেক ডিসকাশন হয়েছে, এগুলো যদি তারা মনে রাখতে পারে আমার মনে হয় তারা ভালো করবে আর কি। থ্যাংক ইউ। ওকে, ওকে প্রফেসর ইব্রাহিম। মারুফ হোসেন স্যার, প্লিজ। স্যার কি শুনতে পাচ্ছেন? স্যার আপনি মিউটেড। পরীক্ষার সময় রুটিনটা মেনটেন করতে হবে, স্টেপ ওয়াইজ পরীক্ষা করা বা রুটিন করা, এটা এটা ব্যর্থ হলে পরে ঝামেলা হয়ে যাবে। মিস করবেন অথবা বাদ দিলে পরে তখন এক্সামিনার এটা নিয়ে প্রশ্ন তুলবে, পেঁচাইতে থাকবে। তাতে একটা রুটিন মেনটেন করলে পরে দেখবেন যে সব এগুলি ঠিক হয়ে গেছে। মাত্র করেন, সবাই যেন রুগী টুগী দেখে, এই যে পরীক্ষা হলে দেখে দিয়ে ফেলবে, ওটা তো হয় না আসলে। দেখতে হবে, এক্সামিন করতে এটা হবে। এটা একটা নিতে হবে, নিজের করতে হবে। জি, থ্যাংক ইউ স্যার। প্রফেসর খোরশেদ মজুমদার, প্লিজ। না, থ্যাংক ইউ। আমি রাহিলাকে একটু ভরসা দেবো এই কথা বলে যে আমাকে আমাকে যদি এখন থাইরয়েড এক্সামিন করতে বলে, আর আমার বন্ধু প্রফেসর আজাদকে যদি বলে যে তুমি তাকে মার্কিং করো, ওই দেখবে যে আমি কত জিনিস মিস করে গেছি। কেমন ওই জিনিসগুলো যে আমি জানি না তা না, এরকম মিস হওয়া, স্যার ঠিকই বলছেন যে নিজে থেকে একটা রুটিন স্টাইল মেনটেন করা এটা খুব এসেনশিয়াল। মিস আমাদের হবে, আমরা এটা জানি, এবং আমরা যারা অনেক বছর পরীক্ষা নেই তারাও এটা জানি, সব পারতে হয় না। কাজে অনেক জিনিস মিস করে শুধু এক্সামিনেশনের অ্যাটিটিউড এবং মুভমেন্ট দেখে ম্যাচুরিটি বোঝা যায়। ওগুলা দেখে আমরা অনেককে দেখেছি, নিজেরাও দেখছি, অনেক কিছু না পেরেও কিন্তু পাশ করছি। কাজে এটা খুব সুন্দর যে রায়লার যে পয়েন্টগুলো এত সুন্দর করে ইয়ে করছে। কাজে অন্যান্যদেরকেও আমরা বলবো যারা পরীক্ষা দেবে, এরা যেন নিজেদেরকে ওইভাবে প্রিপেয়ার করে, খুব তাড়াহুড়া করার দরকার নেই, সিস্টেমেটিক হলে আগালে খুব সুন্দর হবে। আমি বিশেষভাবে ধন্যবাদ দিব প্রফেসর আজাদকে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য।
অন্তত। আর থ্যাংক ইউ। মার্গুট থেকে সালাম দিচ্ছি, আমার বন্ধু ছোট ভাই প্রফেসর ইব্রাহিম সিদ্দিক, প্রফেসর জামাল আসছে। আন্তরিক ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, প্রফেসর খোরশেদ মজুমদার, আবার মঙ্গলবার দেখাবে ইনশাল্লাহ। মানে আগে ইনভাইট করে রাখছি আপনাদের, আর একটা নেক সোয়েলিং আগামী মঙ্গলবার। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, সেদিন হয়তো আমরা এই থাইরয়েডের ব্যাপারে হয়তো কিছু একটা জিনিস নিয়ে মানে অ্যাড করবো ওখানে। মেইনলি নেক বাদার সোয়েলিং যে মানে ক্যান্সার অফ প্রাইমারি অ্যান্ড দ্য সালাইভারি গ্ল্যান্ড, এগুলো আমরা একটু কনসেন্ট্রেট করবো আগামী মঙ্গলবার ইনশাল্লাহ। ওকে খোরশেদ। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। স্যার, মাহবুব স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রফেসর ইব্রাহিম and Jamal, thank you, and thank you our students. Thank you, sir. Assalamu alaikum. Awesome. Hello, sir. Thank you, sir. Assalamu alaikum.